আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে, আর হচ্ছে সিপিসিবির মানটা কীভাবে ইউজ করে। আর ওখানে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল মানে ক্লসিয়াসের মেইন সূত্রটা, ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ, ওইটা দিয়ে কিছু ম্যাথ দেখছি, মানে পুরাতন বই থেকে কিছু ম্যাথ দেখেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ওইগুলো করলে ওই রিলেটেড যত ম্যাথ আসবে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সো আজকে হচ্ছে আর একটু সামনে আগাবো। যেমন আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে আমাদের এই তোমার গোড়াগাড়ি জিনিসগুলো শেখার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা রাশিমালা দেখতে হবে। এটা হচ্ছে তোমার গামা আর কি, গামা মানে গামা জিনিসটা কি এটা জানতে হবে, কারণ গামা জিনিসটা জানতে পারলে আমি তোমার রুদ্রতাপীয় পরিবর্তনের যে কাজের রাশিমালা ওইটা বের করতে পারবো। আর এছাড়াও গামা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি আরেকটা প্রশ্ন বলছিলাম যে তোমার ওই রুদ্রতাপীয় রেখা হচ্ছে সমষ্ণ রেখা থেকে গামা গুণ খাড়া, ওইটাও দেখার জন্য গামার সাথে পরিচিত হতে হবে। সো মেন কথা হচ্ছে গামাটা কি এটা আমার জানা লাগবে। গামা কি এটা অলরেডি তোমরা জানো, গামা হচ্ছে তোমার সিপি ডিভাইড বাই সিভি করলে গামাকে পাওয়া যায় আর কি, মানে সিপি আর সিভির অনুপাতেই গামা। তবে সেটা বোঝার আগে, সেখানে যাওয়ার আগে আরও কিছু জিনিস আমার জানা লাগে আর কি এই চ্যাপ্টারটা সম্পূর্ণ বোঝার জন্য। সো মেন কথা হচ্ছে আমি যদি একটু গামা সম্বন্ধে বলি, দেখো আজকে মেনলি গামা নিয়ে আর কি, গামা রিলেটেড আর কি টপিকগুলো আসবে। সো মেইনলি আমরা আমরা তো কিছু জিনিস জানতাম, যেমন ধরো হচ্ছে আমি লাস্ট ক্লাসে আগের ক্লাসে মানে প্রুভ করছিলাম, যেমন হচ্ছে তুমি ধরতে পারো এরকম আর কি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু ছিল আমার আর, ঠিক আছে, বা সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, এটা ছিল একটা জিনিস। আর গামাটা হবে এরকম আর কি, সিপি ডিভাইড বাই সিভি ইকুয়াল টু গামা, ঠিক আছে। সো গামার আসলে বিভিন্ন ডিফারেন্ট মান আছে, এগুলো আর কি আমরা বের করা শিখবো। সো প্রথমত তুমি মানে ইন জেনারেল ধরে নাও যে গামা হচ্ছে কি সিপি ডিভাইড মানে সিপি আর সিভির অনুপাত হচ্ছে গামা। সো গামার আর কি বিভিন্ন মান আছে, মানে ধরো এক পারমাণবিক যেই গ্যাসগুলো আছে এটার যে গামার মান, দুই পারমাণবিক যেই গ্যাস ওদের কি গামার মান আলাদা, আবার তিন পারমাণবিক বা বহু পারমাণবিক যেই মানে অণুগুলা বা গ্যাসগুলো আছে ওদের হচ্ছে গামার মান আলাদা আর কি। সো আমরা এটাই আজকে জানার চেষ্টা করব যে কেন ওদের মানগুলো আলাদা, বা কিভাবে ওদের মানগুলো মানে গামার মানটা বের করে আর কি। তোমাদের হয়তো বেশিরভাগ ক্ষেত্রে যখন তোমাদের সিকিউ প্রশ্ন দিবে তখন হয়তো গামার মানটা আর কি তোমার দিয়ে দিবে আর কি স্যার প্রশ্নের সাথে, বা অনেক সময় দেখা যায় যে গামার মান বের করে নিতে হয়, বা অনেক সময় গামার মান মুখস্থ রাখতে হয় আর কি, যে এক পারমাণবিক গ্যাসের জন্য কত, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কত, আর তিন পারমাণবিক গ্যাসের জন্য কত আর কি, ঠিক আছে। তবে আমরা সম্পূর্ণ দেখবো, আমাদের যদি গামার মান দেয় তাহলে তো দিলই, না দিলে মুখস্থ বসাবো, আর তাও যদি না হয় তাহলে আমরা বের করে দেখবো যে গামার মানটা কত আসে কার্বন ডাইঅক্সাইডের জন্য বা পানির জন্য, বা বলতে পারো হাইড্রোজেনের জন্য, যেটাই হোক, মিথেনের জন্য আর কি। সো দেখো এখন তোমরা মনে রাখবা কিছু জিনিস, যেমন হচ্ছে এক নম্বর যদি আমি বলি এক পারমাণবিক গ্যাসের জন্য এক পারমাণবিক গ্যাস মানে যাদের অণু তো একটাই মানে পরমাণু থাকে আর কি, যেমন হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে এক পারমাণবিক গ্যাসের গামার মানটা আসে, এক পারমাণবিক গ্যাস কে কে আছে, যেমন নিষ্ক্রিয় গ্যাস যেগুলা, ঠিক আছে, তারা আর কি কোনো যৌগটৌগ গঠন করে না, মানে একটাই পরমাণু থাকে। যেমন হচ্ছে তুমি বলতে পারো হিলিয়াম আছে, তারপরে নিয়ন আছে, আর্গন আছে, ঠিক আছে, এরকম ইত্যাদি, ঠিক আছে। তবে এক পারমাণবিক গ্যাসের জন্য তোমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে সেটা হচ্ছে গামার মানটা হচ্ছে 1.67, ঠিক আছে। আর দ্বিপারমাণবিক গ্যাসের জন্য এটা মুখস্থ করে ফেলাইবা, এটা দ্বিপারমাণবিক মানবিক মানে যেসব অণুতে ধরো দুইটা পরমাণু থাকে, যেমন ধরো তুমি বলতে পারো এটা এখানে আইজি দিয়ে লেখি, এটা দ্বারা এক্সাম্পল বোঝায় আর কি। যেমন তুমি বলতে পারো হচ্ছে H2 আছে, মানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, হ্যাঁ, নাইট্রোজেন আছে, এরকম আর কি।
বা এখানে দ্বিপারমাণবিকের ক্ষেত্রে বায়ু আসবে। বায়ু তোমাদের প্র্যাকটিক্যালি কিন্তু মানে বায়ুটা বেশিরভাগ স্যাররা দিয়ে দেয় আর কি, বায়ুতে গামার মানটা নির্ণয় করবা, মানে বায়ু নিয়ে কাজ করতে বলে তখন গামার মানটা আসবে হচ্ছে তোমার গামা ইকুয়াল টু এটা হচ্ছে 1.4 অথবা তুমি বলতে পারো 1.41, মানে একই জিনিস। তবে বায়ুটা কেন দ্বিপারমাণবিক গ্যাসের সাথে গেল, কারণ আমরা জানি কিন্তু যে বাতাসে কিন্তু অক্সিজেন আর নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে তোমার প্রায় 99%-এর মতো আর কি, ঠিক আছে। সো যেহেতু অক্সিজেন আর নাইট্রোজেন দুইটাই দ্বিপারমাণবিক, তাহলে আমরা কি বলতে পারি যে বায়ুর ক্ষেত্রেও আমার গামার মানটাও হবে হচ্ছে 1.4 বা 1.41 আর কি, ঠিক আছে, কারণ ওদের পরিমাণ হচ্ছে গিয়ে 99% আর কি, ঠিক আছে। এবার যদি আমি 3 পারমাণবিক গ্যাসের জন্য চিন্তা করি, বা 3 বা বহু আর কি, দুইটা একসাথে যাবে, 3 পারমাণবিক, 3 বা বহু। গ্যাসের জন্য তুমি এখানে কি কি আছে, যেমন ধরো এখানে আছে ধরো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, বা বলতে পারো O3, বা এরকম আরও, বা এটা হচ্ছে 3 পারমাণবিক, বা যদি 4 পারমাণবিক বলো তাহলে এরকম আর কি, 3 বা বহু আর কি, NH3 হতে পারে, ঠিক আছে, বা যদি আরও বাড়াও তাহলে 5 পারমাণবিক যদি হয় এরকম CH4, ঠিক আছে, এরকম ডট 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 যাতে থাকবে আর কি, ঠিক আছে। সো মেন কথা হচ্ছে 3 পারমাণবিক বা বহু পারমাণবিক বৃত্তির ক্ষেত্রে আমরা এগুলো আর কি ধরে নেব আর কি। তবে যে জিনিসটা মনে রাখতে হবে, মানে একটা অণুতে যদি 3টা পরমাণু থাকে তাহলে এটা 3 পারমাণবিক আর কি, তার 3 অধিক হলে 4 পারমাণবিক, বা 5টা থাকলে 5 পারমাণবিক, এরকম কিছু আর কি, ঠিক আছে। একটা অণুতে কয়টা পরমাণু থাকতেছে এটার উপরে আমরা, মানে একটা অণুতে যতগুলো পরমাণু থাকবে সেটাই হবে তার তত পারমাণবিক আর কি, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখো। তবে ওদের ক্ষেত্রে হচ্ছে তোমার মানটা মানে দেওয়াটা আর কি ভুল হবে, কারণ হচ্ছে ওদের ক্ষেত্রে মানটা আর কি মানে ডিপেন্ড করে, মানে চেঞ্জ হয় আর কি, ভেরিয়েবল আর কি। কখনো দেখা যায় যে তোমার মানে গামার মানটা ডিফারেন্ট হয় আর কি, ঠিক আছে। তবে আমরা মেন কথা হচ্ছে 1.33 ধরে নিলাম আর কি, বেশির ক্ষেত্রে আর কি। সো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে 1.33 আর কি আসে। এটা হচ্ছে 1.33 আসবে, কারণ এটা মানে চেঞ্জ কেন বলতেছি, এখানে মেনলি চেঞ্জ হয় যে জিনিসটা, এটা হচ্ছে একটা মানে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম বলতে একটা জিনিস আছে আর কি। ওখানে দেখা যায় স্বাধীনতার মাত্রা কখনো 7 হয়, কখনো আর কি 6 হয় আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে 6 হয়, যার কারণে আমরা হচ্ছে তোমার গামার মানটা 1.33 ধরে নিয়েছি আর কি, মানে 3 বা বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। তবে এই কটা আর কি মুখস্থ রাখবা, মানে তুমি ধরে নেবা যে এটার মান এইটাই, 1 পারমাণুর জন্য 2 পারমাণুর জন্য এইটা, 3 পারমাণুর জন্য গামার মান এইটাই, ঠিক আছে। সো আমরা হচ্ছে ধরো সিপি সিভি, মানে 1 পারমাণবিক গ্যাসের জন্য সিপি, তারপর সিভি, তারপর গামার মান, তারপর দ্বিপারমাণবিক গ্যাসের জন্য সিপি সিভি আর গামার মান, আবার 3 পারমাণুর জন্য সিপি সিভি এবং গামার মান বের করা শিখবো। তবে তার আগে যে জিনিসটা শিখতে হয়, কারণ এই টপিকে যাওয়ার আগে তোমার একটা জিনিস না শিখলে তুমি কিছুই বুঝবে না, সেটাকে বলা হয়েছে ডিগ্রি অফ ফ্রিডম, বা যেটা বলা হয় স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারে ফিজিক্সের চ্যাপ্টার 10-এ আজকে ছিল, বা 9-10-এও কিছু একটা আইডিয়া দিছে হয়তো। সো স্বাধীনতার মাত্রা, বা এটাকে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম আর কি। সো এটা সম্বন্ধে কেন আইডিয়া লাগবে একটু পরে বলতেছি, মানে মেনলি এই জিনিসটা বোঝার জন্য, সিপি সিভি আর আমার মান বের করার জন্য, কারণ আমরা সামনে বের করবো এই 3 ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে দেখা যায় আমার তোমার স্বাধীনতার মাত্রাটা লাগে আর কি। সো এটাকে বলা হচ্ছে, তুমি বলতে পারো হচ্ছে এরকম আর কি, যদি আমি হেডলাইনটা দিই স্বাধীনতার মাত্রা, এটা খুব একটা ভালো জিনিস, স্বাধীনতার মাত্রা। এটা তোমাদের অনার্সে দেখা যায় যে স্বাধীনতার মাত্রা বের করার জন্য আর কি আলাদা করে একটা সূত্রই আছে। ওই সূত্র দিয়ে তুমি বিভিন্ন পারমাণবিক গ্যাসের জন্য তুমি কি করতে পারবা, স্বাধীনতার মাত্রা নির্ণয় করতে পারবা আর কি, বা এফ এর মানটা, ঠিক আছে। বা এটাকে বলা হয়েছে ডিগ্রি অফ ফ্রিডম। তোমরা যখন আর কি অনার্সে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা তাদের এই টপিকটাকে এই ডিটেলস মানে পড়ানো হবে পরবর্তীতে,
তবে আমি একটা ছোট করে আইডিয়া দিতেছি। এখন দেখো স্বাধীনতার মাত্রা বা এটাকে এফ দ্বারা, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। সো এখন কথা হচ্ছে এটা আর কি জিনিসটা কি। সো জিনিসটা কি এটা বোঝার জন্য তোমাকে আমি প্র্যাকটিক্যালি কিছু এক্সাম্পল দেই সংজ্ঞাটা বলার আগে। যেমন আমি ধরো একটা রোবট বানালাম আর কি, বা তুমি একটা রোবট বানালে। এখন এই রোবটটা শুধুমাত্র একটা রেখা বরাবর চলাচল করতে, মানে একটা রেখা বরাবর। যেমন আমাদের কিন্তু অনেকগুলো রেখা বা অক্ষ আছে, যেমন এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ আছে। সো আমি বললাম এই যে রোবটটা বানালে এটা শুধু একটা রেখা বরাবর চলাচল করতে পারে। মানে ধরো এই একটা রেখা বরাবর, এটা হচ্ছে একটা এক্স অক্ষ, শুধু এক্স অক্ষ আর কি, এবার আর কি তোমার রোবটটা ধরে চলাচল করতে পারে। ঠিক আছে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে। ঠিক আছে, সো এক্স অক্ষ বরাবর যদি চলাচল করতে পারে, মানে এও কিন্তু এর বাইরে যাইতে পারবে না আর কি, শুধু একটা লাইনে চলাচল করতে পারে তুমি বলতে পারো। এর বাইরে ও ওয়াই অক্ষ যেতে পারবে না, জেড অক্ষ যেতে পারবে না। তাহলে আমি বলবো এই রোবটটার স্বাধীনতার মাত্রা হচ্ছে 1। ঠিক আছে, মানে সে শুধু একটা রেখা বরাবর চলাচল করতে পারে। তার মানে তুমি যদি তার অবস্থান এবং তুমি তার গতি এগুলো নির্ণয় করতে চাও বা ব্যাখ্যা করতে চাও, তাহলে কিন্তু আমার শুধুমাত্র একটা স্বাধীন চলরাশি লাগবে। মানে শুধু এক্স অক্ষটা লাগবে আর কি। তার মানে আমি শুধু একটা চলরাশি দিয়ে কিন্তু তার অবস্থান এবং তার বেগটা বের করতে পারবো। তাই তার স্বাধীনতার মাত্রা হচ্ছে গিয়ে আমার 1। এখন আমি বললাম যে তোমার এমন একটা রোবট বানাইলা যেই রোবটটা হচ্ছে এক্স অক্ষ বরাবর চলাচল করতে পারে, একটা তলে চলাচল করতে পারে আর কি। ঠিক আছে, বা ফ্লোরে চলাচল করতে পারে তুমি বলতে পারো। বা এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটা এক্স অক্ষ, এটা অক্ষ, মানে দুইটা অক্ষ বরাবর ও কিন্তু চলাচল, মানে একটা সারফেসে চলাচল করতে পারে। মানে কি, ওকে এটা দ্বিমাত্রিক। তার মানে ওর যদি তুমি গতি বা অবস্থা নির্ণয় করতে চাও, তাহলে তোমার দুইটা স্বাধীন চলরাশির দরকার, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে দুইটা চলরাশি যদি দরকার হয়, তাহলে মানে যেমন ধরো এখানে এখানে যদি বেগ হয়, তাহলে এখানে হবে বেগটা ভি এক্স, আর ওয়াই অক্ষ বরাবর বেগটা হবে ভি ওয়াই আর কি। সো এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কোনো একটা জায়গায় হয়তো অবস্থান করতেছে বা ওর গতি আছে আর কি। ঠিক আছে, সো যদি এরকম হয়, তাহলে আমার অবস্থান আর বেগ নির্ণয় করার জন্য, মানে রোবটের অবস্থান বা বেগ নির্ণয় করার জন্য আমার কি করতেছে, দুইটা স্বাধীন চলরাশির দরকার হতেছে। তার মানে এই বলতে পারবো যে আমার এই রোবটটার স্বাধীনতার মাত্রা হচ্ছে 2। ঠিক আছে, আমার মনে হয় সংজ্ঞা আমি বলার আগে তোমাদের একটা আইডিয়া হইতেছে যে স্বাধীনতার মাত্রাটা কি। এখন আমি আবার বললাম যে এই রোবটটা থার্ড কন্ডিশন হচ্ছে এই রোবটটা উড়তেও পারে। ধরো হ্যাঁ উঠতেও পারে। ধরো ধরো তোমার এক্স অক্ষ বরাবর চলতে পারে, ওয়াই অক্ষ বরাবর চলতে পারে, আবার কি করে মানে একটা ফ্লোরও চলাচল করতে পারে, আবার কি রোবটটা উঠতেও পারে। তার মানে কি এখানে কিন্তু ও মানে 3 ডাইমেনশন, মানে তিনটা অক্ষর বরাবর চলাচল করতে পারতেছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। ঠিক আছে, তিনটা অক্ষ বরাবর, যদি এক্স ধরি এটা ওয়াই, এটা জেড, যেটা বলো। সো ও যদি উঠতে পারে, তাহলে কি হয় বিষয়টা, তোমার একটা ফ্লোর বরাবরও কিন্তু ওর অবস্থানটা পরিমাপ করা লাগতেছে, আবার কি আর উচ্চতাটাও পরিমাপ করা লাগতেছে আর কি, কোন কোন পয়েন্টে আছে আর কি। তার মানে মেইনলি হচ্ছে তিনটা জিনিস আমার জানা দরকার লাগতেছে, বা তিনটা চলরাশি দ্বারা আমি কিন্তু ওর অবস্থান বা বেগটা নির্ণয় করতে পারতেছি। ঠিক আছে, যেমন তুমি রোবট না করে ড্রোনের কথা চিন্তা করো, ড্রোন কিন্তু উঠতেও পারে। তাহলে আমি কিন্তু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা অক্ষ বরাবর গিয়ে ওরা পাবো না, কারণ ওর উচ্চতাও আছে। সো ওইখানে আমার মানে ওই জেড অক্ষটা বা উচ্চতার অক্ষটাও কিন্তু আমার মেজার করা লাগবে আর কি। তার মানে হচ্ছে তোমার যদি একটা ড্রোনের তুমি অবস্থান বা বেগটা নির্ণয় করতে চাও, তাহলে তোমার কি করতে হবে, এক্স এক্স অক্ষ বরাবর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, আবার জেড অক্ষ বরাবর যেতে হবে, তাহলে তুমি এক্সাক্ট পয়েন্টটা জানতে পারবে। ঠিক আছে, যেমন তিনটা বেগ হইতে পারে, ভি এক্স, ভি ওয়াই, মানে ভি ওয়াই, ভি জেড, মানে তিনটা আর কি। তুমি বেগ দিয়ে আর একটা এক্সাক্ট পয়েন্টে আর কি আনতে পারবে, বা তিনটা বেগ থেকে আর এক্সাক্ট বেগটা জানতে পারবা, বা তিনটা অক্ষ থেকে এক্স ওয়াই জেড বরাবর গিয়ে তারপর আর এক্সাক্ট পয়েন্ট জানতে পারবে। তার মানে কি এই ড্রোনটার তুমি কি অবস্থান এবং বেগ নির্ণয় করার জন্য তোমার কি লাগতেছে, তিনটা স্বাধীন চলরাশি লাগতেছে। যার কারণে আমি বলবো এই ড্রোনের স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। ঠিক আছে, সো এখানে যেগুলো বললাম এগুলো হচ্ছে সব রৈখিক গতির জন্য। ঠিক আছে, এখন রৈখিক গতি হইতেই পারে 3 ধরনের, মানে এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর একটা। তার মানে রৈখিক গতির জন্য স্বাধীনতার মাত্রা আমার অলওয়েজ হচ্ছে F=3। ঠিক আছে, এগুলো শুধু যদি মানে মানে কি বলে, ওর যদি শুধু রৈখিক গতিটা থাকে, এখানে কৌণিক গতি আমি মেজার করি নাই, বা কৌণিক গতিকে আমি কাউন্ট অন করি নাই আর কি।
কাউন্ট করে নেয়। সো সেহেতু যদি কেউ রৈখিক গতি বরাবর আর কি কোনো অনুপরমাণু আর কি তোমার চলাফেরা করতে পারে, তাহলে আমি ধরে নেব ওই অনুপরমাণুর কি স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, ঠিক আছে। সো রৈখিক গতির জন্য এই 3টার বেশি আর কি হতে পারবে না, ঠিক আছে, কারণ আমার এখানে এক্স অক্ষ থাকে, ওয়াই অক্ষ থাকে, আর জেড অক্ষ থাকে আর কি, ঠিক আছে। এখন ধরো কোনো একটা জিনিস বা তোমার যে রোবটটা আছে এটা উড়তেও পারে, পাশাপাশি ও ঘুরতেও পারে আর কি, মানে তুমি মুভ করতে পারে আর কি এরকম। তোমার ঘুরতে পারলে বিষয়টা কি দাঁড়ালো দেখো, ওর কিন্তু কৌণিক গতি বা তোমার বলে কৌণিক বেগও থাকবে আর কি। সো যদি কৌণিক গতিও থাকে আর বা রৈখিক গতি প্লাস কৌণিক গতি দুইটাই থাকে, তাহলে কিন্তু ওর স্বাধীনতার মাত্রা মানে 3 থাকবে না, কারণ ওকে এখানে কৌণিক জিনিসটা আমার কাউন্ট করতে হবে, ঠিক আছে। সো কি কি হলো তাহলে, যদি কোনো একটা জিনিস ঘুরতেও পারে, ফ্লোরও চলাচল করতে পারে, তাহলে তার স্বাধীনতার মাত্রা কিন্তু 3 না, 3 থেকে বেশি হবে, কারণ আমি কৌণিকটাও এখানে তোমার কাউন্ট করব। তাহলে তোমার জানতে হবে যে ওর মোট টোটাল কয়টা গতি আছে আর কি, ঠিক আছে। এখানে তো 3টা গতি আছেই অলরেডি, কিন্তু কৌণিকের ক্ষেত্রে আমার তোমার কি হবে, কৌণিকের ক্ষেত্রে আরও কিছু গতি ওর অ্যাড হবে আর কি, ঠিক আছে। সো এখন যে জিনিসটা বলতেছি যে ওর মোট কয়টা গতি আছে, এটা তোমার জানার জন্য অবশ্যই জানতে হবে ওর এই গ্যাসের স্বাধীনতার মাত্রা কত। যদি স্বাধীনতার মাত্রা 3 হয়, তাহলে আমি ধরতে পারবো ওর কোনো কৌণিক গতি নাই, ও শুধু রৈখিক বরাবর চলাচল করে। কিন্তু এর থেকে বেশি হয়, তেমনই আমি ধরে নেবো ওর কিন্তু কৌণিক গতি আছে, ঠিক আছে। তাহলে মেন কথা হচ্ছে আমি কিন্তু মোটামুটি সংখ্যাটা এখন বলতে পারবো যে কোনো একটা গ্যাসের অণুর অবস্থান বেগ নির্ণয় করার জন্য আমার যতগুলো স্বাধীন চলরাশি দরকার, তার স্বাধীনতার তাকে বলে তার স্বাধীনতার মাত্রা আর কি। বা তুমি এরকম বলতে কোনো একটা বস্তুর বা গ্যাসের অণুর অবস্থান, গতি ইত্যাদি ব্যাখ্যা করার জন্য যতগুলো স্বাধীন চলরাশির প্রয়োজন হয়, সেটাকে বলা হয় স্বাধীনতার মাত্রা আর কি, ঠিক আছে। সো সংজ্ঞাটা তোমরা মুখস্থ রাখতে পারো। আমি আরেকবার বলি যে কোনো একটা তোমার গ্যাসের বা বস্তু যদি এরকম বা কোনো একটা অণুর যদি তুমি কি বলো অবস্থান বেগ নির্ণয় করার জন্য বা ইত্যাদি ব্যাখ্যা করার জন্য বা নির্ণয় করার জন্য আমার যতগুলা স্বাধীন চলরাশির দরকার হয়, সেটাকে বলা হয় তার স্বাধীনতার মাত্রা আর কি, ঠিক আছে। সো এখন যে জিনিসটা তোমার বুঝতে হয়, যেমন ধরো তুমি এক পারমাণবিক গ্যাস বা এক পারমাণবিক গ্যাস বা ওই যে আমি একটু আগে বলছি যেটা গামার মানটা লেখা দিয়েছিলাম এখানে, এটার গামার মানটা 1.67 ছিল। সো এক পারমাণবিক গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস যেগুলো ছিল, এদের মানে শুধুমাত্র রৈখিক গতি থাকে, বুঝতে পারছো, এগুলো মনে রাখবা, ওদের শুধুমাত্র রৈখিক গতি থাকে, ওদের কোনো গতি থাকে না। তেমনই তোমার বলতে পারো যে আর এক পারমাণবিক কেন, কারণ ওদের একটা অণুতে একটাই পরমাণু থাকে আর কি, ঠিক আছে। তো যেহেতু রৈখিক গতি হইতেই পারে হচ্ছে 3 ধরনের, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর, তাহলে আমি এক পারমাণবিক গ্যাসের জন্য বলতে পারি এক পারমাণবিক আণবিক গ্যাস বা এটা নিষ্ক্রিয় গ্যাস হইতে পারে, ঠিক আছে। ওদের যেহেতু শুধুমাত্র রৈখিক গতি থাকে, রৈখিক গতি মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আর যেটা, তাহলে আমি বলতে পারি আর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কত 3, কারণ এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আর হচ্ছে জেড অক্ষ, এই 3 অক্ষ বরাবর হচ্ছে আমি কি করব, মানে যদি যাই তাহলে আমি ওর অবস্থান বেগ নির্ণয় করতে পারবো আর কি, ঠিক আছে। এখন তাহলে ওদের শুধুমাত্র রৈখিক গতি আছে, যার কারণে এক পারমাণবিক গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে ওদের স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। এখন দ্বিপারমাণবিক গ্যাস মানে একটা অণুতে যদি 2টা পরমাণু থাকে, তাহলে ওদের কি হয়, মানে একটা অণুতে 2টা পরমাণু, তাহলে কি হয় এখানে একটা পরমাণুর সাপেক্ষে আরেকটা পরমাণু কিন্তু ঘুরতে পারে আর কি, ঠিক আছে, মানে একটা সাপেক্ষে আরেকটা ঘুরতেছে। তো ওদের তার মানে কি ওদের কিন্তু ঘূর্ণন গতিও আছে, ওদের রৈখিক গতিও থাকবে আর ঘূর্ণন গতিও থাকবে আর কি, ঠিক আছে। সো তাহলে এখানে যেহেতু একটা সাপেক্ষে একটা ঘুরতে পারে, তাহলে এখানে আরও 2টা কি হবে তোমার স্বাধীনতার মাত্রা অ্যাড হবে আর কি, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারো যে ওদের রৈখিক মানে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য মানে এক্স অক্ষ, ওদের কৌণিক গতি তো রৈখিক রৈখিক তো আছে, মানে 3টা অলরেডি আছে, আবার কি করে ওরা ঘুরতে পারে একজনের সাপেক্ষে আরেকজন আর কি। যেহেতু একজনের সাপেক্ষে আরেকজন ঘুরতে পারে, তাহলে এখানে ওদের আরও 2টা, কারণ একজন সাপেক্ষে আরেকজন ঘুরতেছে, মানে ধরো অক্সিজেনের সাপেক্ষে হাইড্রোজেন ঘুরতেছে, আবার হাইড্রোজেনের সাপেক্ষে অক্সিজেন ঘুরতেছে আর কি, বিষয়টা এরকম। সো তুমি বলতে পারো দ্বিপারমাণবিক দ্বিপারমাণবিক গ্যাস, ঠিক আছে। ওদের ক্ষেত্রে হচ্ছে তুমি রৈখিকের জন্য হচ্ছে তোমার 3টা রৈখিক, আর কৌণিক আছে কৌণিক গতি, এই কৌণিক গতি রৈখিকের জন্য হচ্ছে তোমার F = 3,
কৌণিকের জন্য হচ্ছে F = 2, তাহলে টোটাল হচ্ছে গিয়ে F = 5। ঠিক আছে, কারণ তুমি শুধু এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর যাওয়ার অবস্থান বেগ ধরতে পারবে না, পাশাপাশি কৌণিকটাও মেজার করতে হবে, মানে কৌণিক গতিটাও মেজার করতে হবে। আর কৌণিক গতি আর সেখানে ওদের জন্য দুইটা আর কি, যার কারণে আমি ধরলাম হচ্ছে তোমার F = হবে 5। ঠিক আছে, এখন 3 বা বহুপারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা আর কি হবে। সো আমি কিন্তু একটু আগে বলছি ওইখানে গামার মানটা 1.33 লাখ থেকে আমি বলছি যে এটা 3 বা বহুপারমাণবিক গ্যাসের জন্য আর কি এটা মানে কিছু ক্ষেত্রে পরিবর্তন হয় আর কি স্বাধীনতার মাত্রাটা আর কি, মানে স্বাধীনতার মাত্রাটা চেঞ্জ হয়ে দেখে আমি গামার মানটা নিয়ে একটু কনফিউশন ছিলাম। যেমন 3 বা বহুপারমাণবিক গ্যাস, ঠিক আছে, 3টা হতে পারে বা মানে যেসব অন্য 3টা পরমাণু থাকে বলতে পারে, ও ওদের ক্ষেত্রে রৈখিকের জন্য হয় হচ্ছে কি তোমার একইভাবে 3টা, কারণ রৈখিক হইতে পারে 3টা, আর কৌণিকের জন্য হয় হচ্ছে 3টা। ঠিক আছে, কৌণিক এটাও কত 3টা, তার মানে 3টা তার মানে টোটাল হচ্ছে আমার 6টা, F = 6। এখন এটা হচ্ছে ফিক্সড না আর কি, ঠিক আছে, এটা ফিক্স না, কারণ কৌণিকটা ফিক্স না আর কি, কখনো দেখা যায় যে 4 হয়ে যায়, কখনো দেখা যায় যে 3 থাকে, তার মানে F = কখনো 6 হয়, কখনো আবার 7 হয়, মানে স্বাধীনতার মাত্রা আর কি। মানে ওর অবস্থান বেগ নির্ণয় করার জন্য আমার কয়টা 5টা বা 6টা বা 7টা আমার কি লাগতেছে স্বাধীনতার মানে মানে স্বাধীন চলরাশি লাগতেছে আর কি, যার কারণে আমার স্বাধীন মাত্রা আমি 6 বা 7 বলতে পারবো আর কি। ঠিক আছে, সো দেখা যায় 90% ক্ষেত্রে F = 6 হবে আর কি, 3 বা বহুপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি না জানি যে এটা কত হবে, 6 হবে না 7 হবে বা কত হবে, সেটা আমরা জানার জন্য আমরা কি করি এফ এর মানটা বের করে নেই আর কি অনেক সময়। আর যদি স্যার দিয়ে দেয় এফ এর মান তাহলে তো কোনো সমস্যা নাই আর কি। তাহলে এই বিষয়টা একটু মনে রাখো। আর আমি তো বলছি তোমরা যখন আর কি ব্যাচেলারে উঠবা বা অনার্সে উঠবা তখন দেখতে পারবো যে কীভাবে এফ এর মানটা বের করতে হয়। ঠিক আছে, সো বইয়ে 1 পারমাণবিক গ্যাস আর 2 পারমাণবিক গ্যাসের জন্য এফ এর মান বইলা দিছে, মানে 3 আর 5, কিন্তু 3 বা বহু পারমাণবিক গ্যাসের জন্য বলে নাই, কারণ এটা পরিবর্তনশীল। আমি তো বলছি কখনো 6 হয় কখনো 7 হয় আর কি। ঠিক আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে গিয়া তোমার রৈখিক গতির জন্য ওদের আসে 3টা আর কৌণিক গতির জন্য আসে 3টা, আমি টোটাল আসে 6 মানে 6টা আর কি। ঠিক আছে, এখন এই জিনিসটা একটু গেল। এখন আমরা আরেকটা জিনিস আর কি তোমাদের চ্যাপ্টার 10-এ হয়তো পড়ছিলাম বা কেমিস্ট্রিতেও পড়ছিলাম, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে প্রথম মধ্যে যে একটা শক্তির সমবিভাজন নীতি বলতে একটা জিনিস আছে, মানে শক্তির সমবিভাজন নীতি। ঠিক আছে, ওইখানে কি বলা হয়েছিল যে যাই বলা হোক, আগে আমি একটা কথা বলি, যেমন আমার কাছে কি করছে যে 10টা, ধরো আমার কাছে একটা 10টা আম আছে আর কি, তবে মনে রাখবা যে শক্তির সমবিভাজন নীতি এটা একটা প্রাকৃতিক ঘটনা, এখানে আমাদের কোনো কন্ট্রোল নাই। ঠিক আছে, এটা কিভাবে ঘটে এটা তুমি আমি মানে মাথা দিয়ে ধরতে পারবো না, এটা হয়তো মানে আল্লাহ আর কিভাবে করছে। সো যেমন ধরো আমার কাছে 10টা আম আছে, আমি কি করলাম দুইজনের মধ্যে আর কি 5টা করে ভাগ করে দিলাম দুইজনের মধ্যে, তাহলে আমি কিন্তু 10টা আমকেই মানে সমানভাবে ভাগ করছি আর কি। তো শক্তির সমবিভাজন নীতিটাও আর কি সেম সেম মানে সেম জিনিসই বলা হচ্ছে, যে এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় আমার কি বলে যে শক্তি সমভাবে মানে সমভাবে বা সমানভাবে বিভাজিত হবে আর কি। যেমন 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে চিন্তা করো, আর এক্স অক্ষ বরাবর যে পরিমাণ শক্তি যাবে, ওয়াই অক্ষ বরাবর একই পরিমাণ শক্তি যাবে, আর জেড অক্ষ বরাবর মানে সমানভাবে আর কি মানে একই যাবে আর কি। ঠিক আছে, তার মানে ধরে নিলাম যে শক্তি সমবিভাজন নীতিতে কি বলা হয়েছে যে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রায় শক্তি সমভাবে বিভাজিত হবে আর কি। মানে এক্স অক্ষ বরাবর যে পরিমাণ শক্তি যাবে, ওয়াই অক্ষ বরাবর সেম, জেড অক্ষ বরাবর সেম। মানে তোমার কাছে ধরো আর কি তোমার 9 জুল শক্তি আছে, তুমি কি করলা এক্স অক্ষ বরাবর যাবে 3 জুল, ওয়াই অক্ষ বরাবর যাবে 3 জুল, জেড অক্ষ বরাবর যাবে 3 জুল আর কি। ঠিক আছে, তার মানে টোটাল আমার গেল হচ্ছে গিয়ে 9 জুল আর কি, সমানভাবে বিভাজিত হয়েছে। সো এটা আর কি ডিটেলস জানার দরকার নেই, মোটামুটি এতটুকু মনে রাখো সমানভাবে আর কি বিভাজিত হবে। সো এটা ছিল আমার শক্তির সমবিভাজন নীতি, আর এটা মাথায় রাখো, কারণ এই ডিগ্রি অফ ফ্রিডম যখন আমরা মানে নির্ণয় করতে যাব বা আর ডিটেলস বাকি জিনিসগুলো বের করে দেবো, তখন আমাদের এই জিনিসটা লাগে আর কি। ঠিক আছে, সো এটা গেল। এখন দেখো আমরা কেমিস্ট্রিতে কিছু জিনিস জানতাম, যেমন ধরো আমরা একটা অণুর
তোমার গড় গতিশক্তি জানতাম। যেমন আমরা জানতাম হচ্ছে আমরা কিন্তু মেইনলি সিপি আর গামার মান বের করব, ঠিক আছে? মানে এক পারমাণবিক জন্য, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, তিন পারমাণবিক গ্যাসের জন্য কীভাবে বের করে আর কি গামার মানটা। কারণ বিভিন্ন গ্যাস দিলে তোমার ওখানে গামার মানটা সরাসরি ইউজ করা লাগবে বা বের করা লাগতে পারে, অনেক সময় প্রশ্নে তো এগুলো চাই। সো এই জন্য আমরা এগুলা খুবই ইম্পর্টেন্ট। আর গামাটা কত ইম্পর্টেন্ট তো বুঝছো, রুদ্রতাপীয়র সাথে সম্পূর্ণ গামা রিলেটেড। সো এখন দেখো আমরা একটি অণুর আমরা জানতাম আর কি, একটি অণুর গড় গতিশক্তি, এটা কেমিস্ট্রিতে আমরা পড়ছিলাম। এটা ই পাওয়ার ইকুয়াল টু 3/2 kT, ঠিক আছে? এটা আমরা কিন্তু কেমিস্ট্রিতে বের করছিলাম আর কি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে আমি কেন একটি অণুর গড় গতিশক্তি আর কি বললাম, কেন একটি অণুর গতিশক্তি বললাম না? কারণ দেখো আমরা জানি যে এক মোল অণুতে কতগুলা তোমার পরমাণু থাকে, ওই অ্যাভোগাড্রো সংখ্যা মানে কি বলে হিউজ আর কি। মানে ধরো এরকম আর কি যে তুমি যদি কি করতা যে আলাদা আলাদা করে মানে কোনো একটা গ্যাস নিলা, ওই গ্যাসের কি করলা, এক মোল গ্যাস নিলা, ওইখান থেকে প্রতিটা অণুকে বা প্রতিটা পরমাণু কি করলা তুমি আলাদা আলাদা করে কি করলা, মানে এক মোল গ্যাসের প্রতিটা অণুকে নিয়ে ওকে আলাদা আলাদা করে বা প্রত্যেকটা অণু আলাদা আলাদা কি করলা গতিশক্তি নির্ণয় করলা। নির্ণয় করলে ওইটাকে আমি বলতে পারবো কি তোমার একটি অণুর গতিশক্তি, গড় গতিশক্তি না, ওটা হবে একটি অণুর গতিশক্তি আর কি, ঠিক আছে? এখন দেখো আমি জানি যে এক মোল তোমার কি বলে এক মোল গ্যাসে বা এক মোল গ্যাসে কতগুলো আমার পরমাণু থাকতেছে অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে 6.023 × 10⁻23টি তোমার অণু থাকে। মানে এক মোল তুমি যেভাবে চিন্তা করো, যেমন আমরা জানতাম এক মোল গ্যাস, ঠিক আছে? এক মোল গ্যাসে অণু থাকে কতগুলা, দেখো এখানে আমার থাকে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23টি অণু। তাহলে দেখো এক মোলে যদি এতগুলা থাকে তাহলে একটা অণুর ওইখান থেকে একটা অণুকে আলাদা করে বা পিক করে তুমি ওর গতিশক্তিটা কীভাবে বের করবা এত কোটি কোটির ভেতরে? এটা কি জীবনের সম্ভব? তাহলে আমরা এটা কি করি, মানে এটা কোনদিন সম্ভব না, মানে একটা অণুর তোমার গতিশক্তি বের করা। এই জন্য আমরা গড়টা নিই আর কি, ঠিক আছে? তার মানে ধরো যে যদি এরকম এখন তো মাত্র এক মোল নিয়েছি, যদি তো 10 মোল হয় বা কয়েক মোল হয় তাহলে ওইখানে কী পরিমাণ অণু থাকবো এটা তুমি চিন্তাও করতে পারবে না। মানে ট্রিলিয়ন আর কি, এরকম আর কি, ঠিক আছে? সো তার মানে একটা একটা ধরে আমার কি করা, মানে বেগ বের করা কখনো সম্ভব না ওদের। তার মানে বেগ যদি না বের করতে পারি একটা অণুর গতিশক্তি মানে আমি নির্ণয় করতে পারবো না। তাই আমরা কি করি, আবার আগে হচ্ছে এক মোল অণুর গতিশক্তি নির্ণয় করি আর কি। ধরো এক মোল অণুর গতিশক্তি কত, ওইটা যখন নির্ণয় করি তখন আমি কি করি, এটা দ্বারা ভাগ করে দিই, মানে এনে বলি আর কি, অ্যাভোগাড্রোর সংখ্যাটারে এটা দ্বারা ভাগ করে দিই। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, আমি এক মোল অণুর গতিশক্তিটা বের করে যদি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করে দিই, কারণ এক মোল গ্যাস বা এক মোল অণু যেটা এটা কিন্তু এতটি অণু আর কি, ঠিক আছে? তার মানে এটা যে কথা এটা একই কথা। তখন যখন তুমি এটা দ্বারা ভাগ করে দেবা তখন কি পাইবা, ধরো আমি এরকম বললাম তোমরা 10 জন আসো, তোমাদের 10 জনের বয়স যোগ করে তোমাদের নাম্বার দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে কি পাইব, তাহলে কিন্তু তোমাদের 10 জনের মধ্যে মানে প্রত্যেক জনের বা একজনের কি হবে তোমার গড় বয়সটা বের হবে আর কি, ঠিক আছে? তো এখানে সেই ঘটনাটাই করছি। দেখো কি করলাম যে আমি কি করছি, আগে এক মোল গ্যাসের জন্য তোমার গতিশক্তি কত ওইটা বের করছি, বের করার ফলে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করে দিচ্ছি, যার ফলে কি হয়েছে একটা অণুর গড় গতিশক্তি বেড়েছে, ঠিক আছে? সো এটি হচ্ছে একটা অণুর গড় গতিশক্তি। সো এই বিষয়টা আর কি বোঝার বিষয়, কেন আমরা একটি অণুর গড় গতিশক্তি নিয়ে কাজ করি, কারণ ওই একটি অণুর মেইন যে গতিশক্তিটা ওইটা বের করা সম্ভব না। আর তাই আমরা কি করি যে এক মোল গ্যাসের গতিশক্তিটা বের করি, পরে ওটাকে হচ্ছে 6.023 × 10⁻23 দ্বারা আমার ভাগ করে দিই, ফলে কি হয় যে একটি অণুর আমার গড় গতিশক্তি বের হয়ে যায়। তোমাদের বয়সের মতো, যেমন একজনের গড় বয়সটা বের হয় তোমাদের বয়স যোগ করে তোমাদের নাম্বার দ্বারা ভাগ করে দিলে। সো বিষয়টা আর কি এরকমই। সো আমরা কিন্তু যে যেমন ধরো এখানে আমরা জানতাম যে এক মোল, তোমরা পড়ছিলে আর কি, এক মোল গ্যাসের
1 মোল গ্যাসের গতিশক্তি ছিল হচ্ছে আমার, গতিশক্তি কত ছিল, E = 3/2 RT। ঠিক আছে, এখন তুমি যদি কি করো, এইটাকে তুমি এনে দ্বারা ভাগ করে দাও, এনে মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যাটা দ্বারা ভাগ করে দাও, তাহলে আমার কি হবে, তোমার ওই তোমার কি বলে একটা অণুর আর কি, মানে এই মানটা পাইবা তুমি। ঠিক আছে, এই মানটা পাইবা, মানে 1 মোল থেকে তুমি কি করলা, একটা অণুর গড় গতিশক্তি বের করে ফেলাইলা। কিন্তু আমি এটা অনেক ইজি প্রসেস, যেমন আমরা তোমার কি বলে, যেমন আমরা এনে বা এনাটা সূত্র আকারে বের করলে এরকম আসছিল আমাদের, এটা হচ্ছে তোমার R/K, আর হচ্ছে তোমার সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, আর কে ছিল বোল্টজম্যান ধ্রুবক আর কি। ঠিক আছে, সো এটা দ্বারা যদি ভাগ করে দাও তাহলে দেখো কি আসে তোমার, এটা আর কি উল্টে যাবে ভাগ করে দিলে, তার মানে কেটা উপরে, যেমন এটা দ্বারা যদি আমি একটু ভাগ করে দেখাই, ইন্টু K/R। ঠিক আছে, তাহলে আর কাটা কত থাকতেছে, তোমার থাকতেছে 3/2 KT, এই যে এটাই আসে। ঠিক আছে, তার মানে আমি 1 মোল অণুর তোমার গতিশক্তিটা বের করে কি করবো, অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করে দেবো, ফলে আমার একটা অণুর গড় গতিশক্তি চলে আসবে আর কি। ঠিক আছে, তো দেখো এটা বুঝো কিনা। তাহলে এন মোল, যদি আমি 1 মোল অণুর 1 মোল গ্যাসের গতিশক্তি জানি, তাহলে এন মোল গ্যাসের গতিশক্তি ছিল এরকম, ছিল শুধু এনটা আর কি গুণ হয়ে যাবে 3/2 nRT। ঠিক আছে, এটা ছিল আর কি। সো এটা একটু দেখো, খাতাটা দেখা যায় কিনা। সো একটি অণুর হচ্ছে গড় গতিশক্তি এইটা, 1 মোল অণুর গতিশক্তি এইটা, আর n মোল অণুর গতিশক্তি হচ্ছে এইটা। এগুলো আর কি আমরা তোমার কেমিস্ট্রিতে আমরা মোটামুটি এই বিষয়গুলো জানতাম। সো এখন দেখো কেমিস্ট্রিতে যেই বিষয়গুলো আমরা ইউজ করছি ওই বিষয়টা এখানে ইউজ করবো, কিন্তু একটু উল্টোভাবে ইউজ করবো আর কি। ঠিক আছে, যাতে আমি জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো, সো কেমিস্ট্রির বিষয়টা আমি একটু উল্টাভাবে বলবো একটু পরে। যেমন ধরো আমরা যদি এরকম ধরি যে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে যেটা ছিল, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মানে আমরা ডিগ্রি অফ ফ্রিডম আর হচ্ছে শক্তির সম্ভাবনা দিয়ে একটা রিলেশন তৈরি করব। সো দেখো এক পারমাণবিক গ্যাসের জন্য আমার কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম ছিল 3, মানে ও হচ্ছে শুধু, বা নিষ্ক্রিয় গ্যাসের জন্য ও কিন্তু শুধু আমার কি করতে পারে, মানে ওর শুধু রৈখিক গতি ছিল, যার কারণে ওর একটা এক্স অক্ষ বরাবর একটা গতি বা বেগ, আর হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর, তার মানে ওর অবস্থান বেগ নির্ণয় করে দেন আমার 3টা তোমার স্বাধীন চলরাশির প্রয়োজন হতো, যার কারণে ওর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। ঠিক আছে, যেমন ওর VX থাকবে, VY থাকবে, VZ থাকবে। ঠিক আছে, সো ওর বেগটা নির্ণয় করার জন্য আমার 3টা মানে 3 দিক বরাবর বেগ মানে যাইতে হবে আর কি, তাহলে এক্সাক্ট বেগটা আমি বের করতে পারবো। ঠিক আছে, সো তাহলে ওর এক পারমাণবিক গ্যাসের জন্য আমি ধরে নিলাম ওর স্বাধীনতার মাত্রা হচ্ছে 3টা আর কি। ঠিক আছে, সো এখন আমি একটু আগে বের করছি যে ওর মানে একটা অণুর কত গড় যে গতিশক্তি ছিল, যেমন এই যে এখানে বলছি যে একটি অণুর গড় গতিশক্তি আমি বের করছি হচ্ছে তোমার একটি অণুর গড় গতিশক্তি, এটা হচ্ছে E টু বলতে পারো হচ্ছে 3/2 KT। ঠিক আছে, সো এটা হচ্ছে আমি তুমি বলতে পারো যে একটি অণুর গড় গতিশক্তি। এখন আমি বলছি যে এখানে কেটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক আর কি। ঠিক আছে, সো তুমি যদি এরকম করো যে আর কে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করে দাও, তাহলে কি পাবো আর কি, যেমন কে এর মানটা বোলজম্যান ধ্রুবকে বের করতে যাও, তাহলে আর কে আমি কি করব, অ্যাভোগাড্রোর সংখ্যা এনা দ্বারা ভাগ করে দেবো আর কি। ঠিক আছে, তো আমাদের আর এর মান ছিল এরকম, আমি দেখাই দিই আর কি বিষয়গুলো, কারণ অনেকে কনফিউশনে পড়ে যায় যেটা কেমন আসলো মানটা। ঠিক আছে, সো দেখো আমি এটার মান হচ্ছে 8.314, এটা হচ্ছে জুল পার মোল, এককগুলো খুব ইম্পর্টেন্ট, পার কেলভিন। আর এটা হচ্ছে তোমার 6.023 ইন্টু 10⁻23 পার মোল বলতে পারো। আচ্ছা, তাহলে পার মোল কাটা, তাহলে কী থাকতেছে, এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে হচ্ছে 1.0
38 ইন্টু 10⁻³ ঠিক আছে, -23 জুল পার কেলভিন। ঠিক আছে, এই মানটা মুখস্থ রাখো, কে এর মানটা। অনেক সময় এটা দেয় আবার দেয় না আর কি। ঠিক আছে, সো এটাই গেল আর কি, কারণ অ্যাভোগাড্রো সংখ্যার কোনো একক নাই। ঠিক আছে, সো তুমি চাইলে পার মোল দিতে পারো, আবার নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। মানে এটার কোনো একক নেই, আমরা পার মোল দিয়ে ওই মোল কাইটা দিলাম আর কি, সমস্যা নাই। ঠিক আছে, কারণ আমরা যে জিনিসটা জানতাম, যেমন 1 মোল ইকুয়াল টু, একটু আগে বলছি, মানে অ্যাভোগাড্রো সংখ্যার একক নাই কেন, দেখো 1 মোল ইকুয়াল টু আমরা জানতাম হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পার মোল আর কি। ঠিক আছে, ইকুয়াল টু এনে এইরকম বিষয়টা। ঠিক আছে, তাহলে এখন এগুলো এক্সট্রা জিনিস। সো আমরা এখন যে জিনিসটা বোঝার চেষ্টা করবো যে, এখন দেখো আমার কাছে কিন্তু একটা অণুর মানে গড় গতিশক্তি ছিল হচ্ছে গিয়া, আমরা কত পাইছি, ইকুয়াল টু তোমার এটা হচ্ছে 3/2 কেটি। ঠিক আছে, এখন এটা হচ্ছে একটা অণুর গড় গতিশক্তি বা একটা অণুর মোট শক্তি বলতে পারো। ঠিক আছে, একটা অণুর বা একটা পরমাণুর কি মোট শক্তি। ঠিক আছে, সো এখন দেখো আমি মানে যে জিনিসটা বলবো এটা হচ্ছে, যেহেতু একটা অণুর মানে মোট শক্তি বা একটা অণুর গড় গতিশক্তি, এটা ধরো তুমি এটা ওর মোট শক্তি, তাহলে এটা যদি ওর মোট শক্তি হয়, ধরো আমি যেহেতু এক পারমাণবিক গ্যাসের জন্য মানে চিন্তা করতেছি, এক পারমাণবিক গ্যাসের জন্য একটাই পরমাণু, তার মানে ওর মোট শক্তি কিন্তু এইটা। ঠিক আছে, মানে মোট শক্তিটা আর কি, মোট শক্তি যদি ওর এইটা হয়, তাহলে ওর স্বাধীনতার মাত্রা কত বলছি আমি, তিনটা আছে, মানে এক্স অক্ষ বরাবর একটা স্বাধীনতার মাত্রা, তারপর তুমি বলতে পারো ওয়াই অক্ষ বরাবর একটা, জেড অক্ষ বরাবর একটা, মানে তিনটা আর কি। সো আমি বলবো যেহেতু আর মোট শক্তি এইটা, মানে একটা পরমাণুর বা একটা অণুর মোট শক্তি বা বল তুমি গড় গতি শক্তি এইটা, তাহলে এটা কিন্তু আমার এই তিনটা অক্ষ বরাবর বা তিনটা স্বাধীনতার মাত্রায় সমানভাবে কি হবে, ডিস্ট্রিবিউট হবে বা সমানভাবে বিভাজিত হবে। এটা কিন্তু আমার শক্তির সমবিভাজন নীতি বলে দিছে। ঠিক আছে, সো আমি এখানে শক্তি সমবিভাজন নীতি অনুসারে বিষয়টা কি দাঁড়ালো, শক্তির সমবিভাজন নীতি অনুসারে আমি বলতে পারবো যে আমার ধরো যেহেতু F=3, এখানে F=3, তার মানে ওর মোট শক্তি আছে হচ্ছে তোমার 3/2 কেটি আর কি। সো এখানে আমি যদি যেহেতু তিনটা অক্ষ, এইটা একটা, তারপরে এইটা একটা, আর এটা একটা। ঠিক আছে, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি হয় জেড, এটা যদি ওয়াই হয়, এটা হচ্ছে মূলবিন্দু ধরো। তার মানে যেহেতু F=3, ওর কি মানে অবস্থান বেগ নির্ণয় করার জন্য আমার তিনটা অক্ষ লাগবে আর কি এক পারমাণবিক গ্যাসের জন্য। ঠিক আছে, যেহেতু আর স্বাধীনতা মাত্র 3। এখন আমার কাছে টোটাল শক্তি আছে কত, 3/2 কেটি, এটা আছে টোটাল শক্তি। তাহলে এটা কিন্তু আমার কি হবে, 3 ভাগে সমানভাবে বিভক্ত হয়ে যাবে। তাহলে 3/2 কেটি যদি 3/2 কেটি, এটাকে যদি তুমি 3 ভাগে ভাগ করে দাও, 1/, তাহলে কত, 3 কাটা, মানে 1/3 দ্বারা ভাগ করে দিলাম আর কি, বা গুণ করে দিলাম, তাহলে কি আসে এখানে হাফ কেটি, মানে প্রতিটা অক্ষ বরাবর কিন্তু আমার হাফ কেটি। এই অক্ষ বরাবর কত যাবে, হাফ কেটি, ধরো এক বরাবর যাবে হাফ কেটি, এক বরাবর যাবে হাফ কেটি পরিমাণ শক্তি, এক হয়ে যাবে হাফ কেটি, মানে তিনটা অক্ষ বরাবর হাফ কেটি করে গিয়ে তারপরে আমার টোটাল তোমার শক্তিটা আসছে হচ্ছে 3/2 কেটি আর কি। যেহেতু আমার শক্তি সমবিভাজন নীতি বলছে যে আমার মানে মোট শক্তিটা কি হবে, প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমে বা স্বাধীনতার মাত্রায় সমানভাবে বিভাজিত হবে আর কি। ঠিক আছে, তার মানে তিনটা অক্ষ বরাবর হাফ কেটি ছিল বলেই তিনটাকে আমি যোগ করে আর মোট শক্তি দিচ্ছি। ঠিক আছে, তাহলে হাফ কেটি প্লাস হাফ কেটি এই তিনটা যোগ করেই আমার আছে 3/2 কেটি। ঠিক আছে, তার মানে তিনটা অক্ষ বরাবর আমি যোগ করে আর মোট শক্তিটা পাইছি, মানে উল্টাভাবে বলছি আর কি। আমরা কিন্তু কেমিস্ট্রি থেকে সরাসরি বের করে ফেলেছি যে একটা অণুর গড় গতি শক্তি হচ্ছে গিয়া 3/2 কেটি, কিন্তু এখান থেকে আমি যেটা জানলাম যে মানে একটা স্বাধীনতার মাত্রায় আমার
তোমার মানে একটা স্বাধীনতার মাত্রায় আমার শক্তি পরিমাণ হচ্ছে হাফ কেটি, তাহলে তিনটা স্বাধীনতার মাত্রা যেহেতু এক পারমাণবিক গ্যাসের কি হয় তিনটা আর কি থাকে তোমার অক্ষ থাকে বা তিনটা স্বাধীনতার মাত্রা তিনটা, তাহলে কি হয় যেহেতু আমার একটার জন্য হাফ কেটি করে তাহলে তিনটায় কত 3/2 কেটি, ঠিক আছে। সো এটাই আর কি, যদি একটু লেখা বলি যেমন যেহেতু এক পারমাণবিক গ্যাসের জন্য আমি বলতে পারি F=3, ঠিক আছে, তাহলে আমার তোমার দেখা গেছে যে প্রতিটা অক্ষবার বা একটা স্বাধীনতার মাত্রায় আমার শক্তি কিন্তু ছিল হচ্ছে এই ধরো হাফ কেটি, ঠিক আছে, হাফ কেটি। যেমন তাহলে তুমি বলতে পারো যে এটা না দিলে এমনি হাফ কেটি লিখে, যেমন এক্স অক্ষ বরাবর আমার আমার তোমার যে মানে স্বাধীনতার মাত্রার শক্তি কত হবে, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর স্বাধীনতার মাত্রা, এক্স অক্ষ বরাবর স্বাধীনতা থাকতে ওয়াই অক্ষ বরাবর থাকবে যেরকম মানে যতগুলা চলরাশি ততগুলা স্বাধীনতার মাত্রা, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর স্বাধীনতার মাত্রার শক্তি হবে হাফ কেটি। আবার ওয়াই অক্ষ বরাবর সেম, যেটা অক্ষ বরাবর সেম আর কি। তাহলে এই বিষয়টাতে তাহলে ওয়াই অক্ষ বরাবর স্বাধীনতার মাত্রা হবে হাফ কেটি, মানে স্বাধীনতার মাত্রার শক্তি হবে হাফ কেটি। আর জিরো অক্ষ বরাবর স্বাধীনতার শক্তি হবে কত, হাফ কেটি। মানে এই তিনটা যোগ করে আমার টোটাল শক্তি আসছে, মানে একটা তোমার এক পারমাণবিক গ্যাসের জন্য মোট শক্তি 3/2 কেটি আসছে, ঠিক আছে। সো এটাকে 3 দ্বারা গুণ করে দিলে দেখা যায় আমার 3/2 কেটি চলে আসে। সুতরাং তোমার থ্রি অক্ষ বলতে পারো বা এক পারমাণবিক গ্যাসের জন্য মোট শক্তি যেটা ছিল ওটা হচ্ছে E⁻= এটাকে হাফ ইন্টু 3 কেটি গুণ করে দেবো, কারণ তিনটা অক্ষ আর এফ এর মান 3, তাহলে এখানে আসে 3/2 কেটি, ঠিক আছে। এইটাই আর কি। সো আমরা আর কি উল্টাভাবে বলছি, ঠিক আছে। তাহলে তুমি বলতে পারো যে একটি স্বাধীনতার মাত্রায় কি হয় যে শক্তির পরিমাণ হচ্ছে গিয়া কত, হাফ কেটি, তাহলে তিনটি স্বাধীনতার মাত্রায় শক্তি হবে 3/2 কেটি আর কি, ঠিক আছে, যেহেতু F=3। মানে একটু সাজায় দিতে লেখো তুমি এরকম, যেহেতু এক পারমাণবিক গ্যাসের জন্য আমি বলতেছি F=3। সো সূত্র অনুসারে আমরা জানলাম যে একটি স্বাধীনতার মাত্রায়, এটা সবার জন্য প্রযোজ্য আর কি, মাত্রার জন্য শক্তি হাফ কেটি। তাহলে সুতরাং তিনটি, যেহেতু এটা এক পারমাণবিক গ্যাস, তিনটি স্বাধীনতার মাত্রার জন্য আমার শক্তি হবে কত, বলতে পারো 3/2 কেটি, ঠিক আছে। এটা হচ্ছে যেহেতু আমার এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতা 3 বা ওর হচ্ছে তিনটা অক্ষ আছে, ঠিক আছে, বা এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা অক্ষ, তাহলে ওর F=3 ছিল 3, আর তিনটা চলরাশি ছিল, তার মানে F=3, তার মানে তিনটা চলরাশি মিললে আর কি হয়েছে মোট শক্তিটা আর কি আসছে, ঠিক আছে। তার মানে এক একটা চলরাশির দিকে বা এক একটা স্বাধীনতার মাত্রা থেকে আমার হাফ কেটি করেছিল, তাহলে তিনটা নিয়ে যেহেতু আর মেইনটা, তাহলে এই তিনটাকে আমি কি করে যোগ করে দেখছি আর 3/2 কেটি আসে আর কি। তাহলে এটাই হচ্ছে আর মানে মোট শক্তি বলতে পারো তুমি, ঠিক আছে, বা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মোট শক্তি আর কি, ঠিক আছে। সো এটা গেল আর কি। এখন আমরা যদি তোমার এক মোল নিয়ে কাজ করি, দেখো এটা কিন্তু আমার একটা অণুর ক্ষেত্রে ছিল আর কি, ঠিক আছে, একটা অণুর তোমার মানে মোট শক্তি আর কি, ঠিক আছে। সো এখন যদি এক মোল নিয়ে কাজ করি আর কি, এক মোল গ্যাস নিয়ে যদি কাজ করি, এক মোল গ্যাস নিয়ে কাজ করলে কি আসে দেখো, আমি যেটা বের করছি যে একটি অণুর গতিশক্তি বা গড় গতিশক্তি তুমি যেটা বলো, গতিশক্তি ছিল হচ্ছে আমার 3/2 কেটি। সুতরাং 1 মোল, 1 বা এন এর সংখ্যক আর কি, এন এর সংখ্যক বা 1 মোল আর কি, 1 মোলের জন্য আসবে কত, 3/2 কেটি, আর সাথে হচ্ছে তোমার এন এটা গুণ হয়ে যাবে এন এ, ঠিক আছে। এখন আমি হচ্ছে কি করতে পারি, এখানে দেখো
তোমার কে আর এনে যদি কে আর এনে এইটা এই দুটোর গুণফল কিন্তু আমার তোমার আর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3/2 RT। আরটি কারণ আমরা জানতাম কিন্তু এরকম জানতাম আর ইকুয়াল টু ধরো এরকম কে এন এ, ঠিক আছে। কারণ এন এ ইকুয়াল টু ছিল হচ্ছে R/K ছিল, ঠিক আছে। এই যে এন এ ইকুয়াল টু ছিল, ঠিক আছে। ওইখান থেকেই তোমার এখানে আমি এটা লিখতে পারি আর কি। তাহলে মানে উল্টাভাবে আসতেছি, দেখো একটু উল্টাভাবে আর কি আমি সব কিছু বুঝতেছি। কারণ কেমিস্ট্রিতে ছিল একভাবে, আমি তোমার ফিজিক্স একটু উল্টাভাবে বলছি আর কি, ঠিক আছে। যেমন একটা অণুর জন্য ছিল এটা, তাহলে 1 মোলের জন্য কত, মানে কারণ একটা অণুর জন্য আমরা কিন্তু মোট শক্তি বের করছিলাম। একটা অণুর জন্য মোট শক্তি আমার ছিল হচ্ছে 3/2 KT। কারণ তুমি 1 পারমাণবিক গ্যাসের জন্য x অক্ষ বরাবর ছিল হচ্ছে ½ KT, y অক্ষ বরাবর ½ KT, z অক্ষ বরাবর ½ KT, তার মানে টোটালটা কত 3/2 KT। তার মানে একটা অণুর মোট শক্তি 3/2 KT। তাহলে 1 মোল তোমার গ্যাসের বা তোমার ওই অ্যাভোগাড্রোর সংখ্যা গ্যাসের তোমার কি পরিমাণ মোট শক্তির কি পরিমাণ হবে, এটা বিকজ 3/2 RT। দেখো ওইটাই আসছে, ঠিক আছে। আমরা যেটা বলছিলাম মুখস্থ, এই যে এখানে এই যে এটা না, এই যে এখানে 1 মোল গ্যাসের গতিশক্তি বলছিলাম 3/2 RT। সো এটাই আর কি এখানে আসছে, ঠিক আছে। 3/2 RT-টাই আসছে, দেখো। তার মানে আমার কিন্তু হিসাব ঠিক আছে, স্বাধীনতার মাত্রা দিয়ে চিন্তা করলে আমার হিসাবটা ঠিক আছে, কোনো ইয়ে নেই। তাহলে 1 মোল গ্যাসের গতিশক্তির জন্য আমি কি করতে পারি, মোট শক্তিটা আসে হচ্ছে কি 3/2 RT, ঠিক আছে। সো যদি এটা বুঝে যায়, এখন আমরা কিন্তু গামার মান বের করতে পারবো আর কি, ঠিক আছে। সো এটা একটু দেখো বুঝো কিনা। 1 মোল অণুর তোমার গতিশক্তি বের করে ফেলাইছো, মানে স্বাধীনতার মাত্রা দিয়ে চিন্তা করে। সো এই আর কি। সো তাহলে 1 মোলের জন্য যদি বের করতে পারি, আমি কিন্তু এন মোলের জন্য বের করতে পারবো। তাহলে কি হবে 3/2 nRT, মানে মোট গতিশক্তি আর কি। সো আমরা মেনলি 1 মোল নিয়ে কাজ করব, দেখো আর কি। সো এখন যেই জিনিসটা আর কি বুঝলাম, এটা যদি তোমার সামারি আকারে বলি, আমরা কেমিস্ট্রির উল্টা দিকে যাইতেছি। মেইন কথা যেটা বলছে যে আমরা কেমিস্ট্রি হতে জানতাম যে একটি অণুর গড় গতি শক্তি হচ্ছে আমার কত 3/2 KT। এখন যদি এটাকে তুমি 1 পারমাণবিক গ্যাস চিন্তা করো, তাহলে এই 3/2 KTটা কিন্তু একটা পরমাণু মানে 1 পারমাণবিক গ্যাসের মোট শক্তি। এখন আমরা জানি 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তোমার স্বাধীন মাত্রা হচ্ছে 3 বা F = হচ্ছে 3 ছিল। কারণ ওর অবস্থান বেগ নির্ণয় করতে গেলে তোমার 3টা দিক বরাবর গিয়ে x অক্ষ বরাবর, y অক্ষ এবং z অক্ষ বরাবর বা রৈখিক বেগটা মেজার করতে হয়, বা রৈখিক অবস্থানটা আর কি মেজার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার x অক্ষ, y অক্ষ যেটা বরাবর গিয়ে ওর মেইন অবস্থান বা বেগ আমি নির্ণয় করতে পারি, এই জন্য ওর F = 3। সো যেহেতু আমার মোট শক্তি হচ্ছে তোমার 3/2 KT আর ওর স্বাধীনতা হচ্ছে 3, তাহলে শক্তির সমবেদন নীতি অনুসারে আমি জানি হচ্ছে প্রতিটা স্বাধীনতার মাত্রায় সমানভাবে শক্তিটা কি ডিস্ট্রিবিউট হবে। তাহলে এই 3/2 KT আর যে মোট শক্তি ছিল, এটাকে আমি 3 দ্বারা ভাগ করে দিলাম, কারণ একটা স্বাধীনতার মাত্রা হচ্ছে যাইবে হচ্ছে তোমার এর 3 ভাগের 1 ভাগ, মানে 3/2 KT-র 3 ভাগের 1 ভাগ আর কি। তাহলে 3 দ্বারা ভাগ করে দেখি ওখানে ½ KT আসছে। তার মানে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রা আমার কত আসতেছে, ½ KT, ½ KT, ½ KT। সো আমি এখন উল্টাভাবে বলছি যে যেহেতু আমার প্রতিটা স্বাধীন মাত্রায় শক্তির পরিমাণ হচ্ছে ½ KT করে, তাহলে যেহেতু 1 পারমাণবিক গ্যাসের তোমার স্বাধীনতা 3টা, তাহলে ওর টোটাল শক্তি কত হবে, যে 3 × ½ KT, তার মানে 3/2 KT। আর এই 3/2 KT হচ্ছে গিয়ে ওর মোট শক্তিটা আর কি। সো যেহেতু আমরা উল্টাভাবে বের করলাম আর কি, যে মানে ½ KT থেকে আসছে হচ্ছে, ধরে নিতে হচ্ছে ½ KT থেকে আসছে হচ্ছে আমার 3/2 KTটা আর কি। সো যেহেতু ধরে নিচ্ছে যে একটা অণুর আর কি তোমার মোট গতিশক্তি, বা তুমি বলতে পারো যে গড় গতিশক্তি ছিল হচ্ছে গিয়ে 3/2 KT, তাহলে 1 মোলের জন্য কত হবে, সেটা আসছে হচ্ছে গিয়ে তোমার 3/2 RT। তাহলে n মোলের জন্য কত হবে 3/2 nRT, ঠিক আছে। মানে সম্পূর্ণ উল্টা ঘটনাটা বলছে আর কি, ঠিক আছে। তাহলে এবার আমরা যে আইডিয়াটা দরকার ছিল ওই আইডিয়াটা আর কি অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। সো এবার তুমি কিন্তু সিপি, সিভি আর গামার মান নির্ণয় করতে পারবা। তাহলে আমরা আর দেখার চেষ্টা করব যে 1 পারমাণবিক গ্যাসের জন্য কিভাবে গামার মানটা এটা আসছে। বলছিলাম এই যে 1 পারমাণবিক গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.67, ঠিক আছে। মাঝে মধ্যে এটা তোমাদের বের করতে দেয়, এটা পড়ায় না ভাই। মানে মেন কথা, আমি এখানে যে জিনিসগুলো পড়তেছি এটা বইতেও দেখা যায় অনেক সময় দেওয়া থাকে না, আর স্যাররা তো কলেজে ভুলেও পড়ায় না। সত্যি কথা বলতে আমি যখন কলেজে ছিলাম তখন কলেজ থেকে আমি কিছুই শিখি নাই আর কি, ঠিক আছে। সব শিখছি হচ্ছে আমার মানে কোচিং থেকে,
আমার এক বড় ভাই ছিল আর কি, বুয়েটের, উনি আল্লাহর মতো, আল্লাহ ওনার যা যা খায়ের দান করুক, উনি আর কি আমার সব কিছু পড়াইছে আর কি। ঠিক আছে, মানে উনি যা জানে আমি কি বলবো আর কি, এই আর কি। সো যাই হোক, এক পারমি গ্যাসের জন্য তো তুমি এক্সট্রা জিনিস শিখতে চাইলে ভাই কলেজ সবসময় চেষ্টা করবো যে কীভাবে তোমার মানে এনডিসি বা ঢাকা কলেজ বা ভালো ভালো কলেজ ছাড়া বাকি কলেজগুলোতে সবসময় চিন্তা করে কীভাবে পোলাপান্ডে বোর্ডে আর কি স্ট্যান্ড করানো যায়। এটা হচ্ছে এক পারমি গ্যাসের জন্য সিপি সিভি আর হচ্ছে এবং গামা। ঠিক আছে, প্রতিটা জিনিস যদি তুমি জানতে পারো কীভাবে আসছে, এর থেকে মজার জিনিস আর কিছু নেই। আল্লাহ তুমি জীবনে মনে করো যে মানে বোর্ডে স্ট্যান্ড করলা আর না করলা, এটা ফ্যাক্ট না আর কি। আমার ক্ষেত্রে এইটা ছিল আর কি, মানে আমার জানতে অনেক ভালো লাগতো কীভাবে মানগুলো আসছে, কীভাবে কী। সো আল্লাহ আমার মানে এমনভাবে শিখাইছে বা এমনভাবে একটা ব্যবস্থা করে দিচ্ছে যে আমি মোটামুটি সবই জানতে পারছি। ঠিক আছে, সো এখন দেখো যে বিষয়টা আমি একটু দেখাবো, যেমন স্থির আয়তনে নিয়ে যদি কাজ করি, হ্যাঁ আয়তনটা স্থির থাকবে। ঠিক আছে, সো আমরা এইগুলোর সাথে ইউজ টু, যেমন ধরো হচ্ছে বা সো মাচ ফ্যামিলিয়ার, এটা আমি একটু সিলিন্ডার নিয়ে নিলাম, মানে আগের মতোই এই চিত্রটা মানে পুরা তোমার ধরো একটু মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই চিত্রটাই আর কি। তুমি সামনে কানো ইঞ্জিন শিখবা, সেখানে দেখবো আমি সেম চিত্র ইউজ করতেছি। তাপগতিবাদের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র যেটাই বলো। সো এখানে আমার কি আছে, গ্যাস আছে, যেহেতু এটা এক পারমাণবিক বা এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, জ্বলনের এলিমেন্ট হিলিয়াম। ঠিক আছে, সো ফিজিক্সে অনেক সময় দেখা যায় প্রথমে ওয়ান মোল নিয়ে কাজ করে, পরে এন মোল নিয়ে কাজ করে আর কি। ঠিক আছে, সো আমি ওয়ান মোলটা নিলাম, ওয়ান মোল আছে গ্যাস, হিলিয়াম গ্যাস আছে। ঠিক আছে, সো এটা ধরো অন্তঃস্থ শক্তি কত আমি জানি না, ধরে নিলাম হচ্ছে এখানে জানি না আর কি। সো এটা একটু পরে দিই। সো আমি কি করলাম, ওরে বাইরে থেকে তাপ দিলাম। ঠিক আছে, বাইরে থেকে তাপ দিলে কি হবে দেখো, বাইরে থেকে তাপ দিলে কিন্তু আমার মানে বেগ বাইরে যাবে, ছোটাছুটি বাড়বে, বেগ বাড়ে তার মানে কি, আর গতিশক্তি বাড়বে আর কি। গতিশক্তি বাড়া মানে কি, ওর কিন্তু অন্তঃশক্তি বেড়ে যাবে আর কি। ঠিক আছে, সো মানে এরকম বলতেছে যে ওর ইকে বেড়ে যাবে, ইকে বেড়ে গেলে আর কি মানে অন্তঃশক্তিটা বাড়বে। ঠিক আছে, এখন যে জিনিসটা বুঝতে হবে, এটা কিন্তু ইকেটা বাড়ার জন্য ওর অন্তঃশক্তি বাড়ছে। ওর অন্তঃশক্তি কত আমি জানি না, কিন্তু আমি জানি ইকে বাড়ার কারণে ওর অন্তঃশক্তি বাড়ছে। ঠিক আছে, সো অন্তঃশক্তি বাড়ছে মানে ইকে আমি যেই পরিমাণ দিচ্ছি ওর অন্তঃশক্তি ওই পরিমাণই বাড়ছে আর কি। কিন্তু মোট অন্তঃশক্তি আর ইকেটা কিন্তু সমান না। ঠিক আছে, যেমন তুমি এরকম বলতে পারবো না যে যেহেতু ইউ ইকুয়াল টু ইকে বলতে পারবা না। ঠিক আছে, কারণ আমি ওর অন্তঃশক্তি জানি না, মানে এখানে আলাদা কিছু আসিল ধরো, তারপর ধরো 200 জুল ছিল, আমি কি করলাম 100 জুল দিলাম, তাহলে ওর হয়ে গেছে মানে ইউ1 ছিল এরকম, ইউ1 ছিল 200 অলরেডি ছিল, আমি ইকে দিয়ে দিছি 100 ধরো 100, তাহলে আর ইউ2 হয়ে গেছে কত 300। ঠিক আছে, এখন যদি তুমি এই ইকে আর ইউ2 সমান লেখো, তাহলে কিন্তু 100 আর 300 সমান হবে না। কিন্তু যদি এরকম লেখো যে ডিইউ, তাহলে কত আসে ইউ2 মাইনাস ইউ1, কত আসে 300 মাইনাস 200 মানে 100। তার মানে এই ইকে ইকুয়ালটা তুমি কিন্তু ডিউ বলতে পারবে, মানে আমি যেই ইকেটা দিছি, মানে যে গতিশক্তিটা দিছি বা যে গতিশক্তিটা ওর এখানে দিছি বাইরে থেকে, মানে যতটুকু গতিশক্তি বাড়ছে ওইটাই কিন্তু আমার কি হয়েছে, তোমার অন্তঃশক্তি পরিবর্তন করছে বা অন্তঃশক্তি বৃদ্ধি করছে আর কি। এখানে আমি ডিকি পরিমাণ তাপ দিছি। ঠিক আছে, যার ফলে ওর গতিশক্তি বাড়ছে, ওই গতিশক্তিটাই কি হয়েছে তোমার অন্তঃশক্তিকে বাড়াইছে আর কি। ঠিক আছে, সো এইটাই আর কি। তাহলে আমি সুতরাং আমি লিখতে পারবো এরকম যে এখানে কিন্তু তুমি বলতে পারো ডিই ইকুয়াল টু ডিউ লিখতে পারবো আর কি, মানে অন্তঃশক্তি পরিবর্তন। ঠিক, অন্তঃশক্তি মানে যতটুকু গতিশক্তি ওরা বাড়াইছি ততটাই ওর কী করছে, অন্তঃশক্তি বাড়ছে আর কি। ঠিক আছে, সো এইটাই আর কি, মানে কেউ বলতে পারো তুমি। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে এরকম, দেখো বুঝো কিনা।
তার মানে বিষয়টা কি ধরো যে গতিশক্তির পরিবর্তনের কারণে কিন্তু আমার অন্তঃশক্তি পরিবর্তন হয়েছে। মানে এখানে একটা ধরো কি বলবো, আমি মানে যে কোনো একটা গতিশক্তি আর আগে ছিল ওই অন্তঃশক্তির সাথে, তাহলে আমি কি করছি আলাদা করে আবার দিছি তোমার মানে তাপ দেওয়ার ফলে ওর গতিশক্তিটা বাইরে গেছে, তাহলে গতিশক্তিটা যতটা বাড়ছে আমার কি হয়েছে অন্তঃশক্তিটা ততটাই বাড়ছে আর কি। ঠিক আছে, গতিশক্তি যদি ধরো আগে ছিল হচ্ছে এই সেমভাবে ধরো আগে ছিল হচ্ছে গিয়ে 200, তুমি কি করছো আরও 100 আর দিছো, তার মানে টোটাল হয়ে গেছে 300। তাহলে ইকে ওয়ান ছিল 200, ইকে টু হয়ে গেছে কত তোমার 300, তাহলে দুইটা মাইনাস করলে আমার ডিই বা ডিই কে কত আসে 100। আর এখানেও দেখো আমার তোমার ওই ইয়াটা অন্তঃশক্তি পরিবর্তনে 100 জুলেই আসছে আর কি। ঠিক আছে, ডিউটি 100, তার মানে কি আমি এটা একটু ডি দিয়ে লিখি তাহলে ভালো হয় আর কি, ডি দিয়ে। সো তাহলে গতিশক্তি পরিবর্তনটা এমনকি অন্তঃশক্তিকে বাড়াইছে আর কি। ঠিক আছে, সো এটা বুঝতে পারলাম গতিশক্তি আর তোমার অন্তঃশক্তি এখানে সমান না, বা গতিশক্তি আর হচ্ছে তোমার অন্তঃশক্তি পরিবর্তনের সমান না, সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন এবং অন্তঃশক্তির পরিবর্তন। ঠিক আছে, তো যদি না বুঝো এরকম নাম্বার দিয়ে লিখবা। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু আমি হিলিয়াম নিয়ে এখানে কাজ করতেছি, আমি এখানে যেই তাপটা আর কি দিতেছি মানে বাইরে থেকে, এটা কিন্তু তোমার হিলিয়ামের, যেহেতু হিলিয়ামের আর কি শুধুমাত্র রৈখিক গতি থাকে, মানে এক্স আর ওয়াই আর জেড বরাবর, মানে F=3, তার মানে ও কিন্তু আর রৈখিক গতিশক্তিটাকে বাড়াই দিচ্ছে আর কি। ঠিক আছে, কৌণিক নাই এখানে, রৈখিক গতিশক্তি বাড়াইছে আর কি। ঠিক আছে, যার ফলে আমার কি অন্তঃশক্তি বাড়ছে। ঠিক আছে, সো তাহলে আমি বলতে পারি যে রৈখিক গতিশক্তির পরিবর্তনই আমার হবে কি অন্তঃশক্তির পরিবর্তন আর কি। ঠিক আছে, সো রৈখিক গতিশক্তি বৃদ্ধি হবে আমার অন্তঃশক্তি বৃদ্ধি। তাহলে স্থির আয়তনের ক্ষেত্রে আমরা যদি তাপগতিকের প্রথম সূত্র ইউজ করি, স্থির আয়তনে তুমি বলতে পারো এরকম ডিকিউ, আমরা জানতাম ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন ডিডব্লিউ কিন্তু এখানে শূন্য, কারণ আয়তনে কোনো বাড়ে নাই, আয়তন V1 ছিল, V1 তাপ দেওয়ার ফলে V1-এই আছে। ঠিক আছে, V1-এই আছে, বা V2 V1 সমান, তাহলে এটা 0 হবে। সো কি দাঁড়ালো আমার ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ, মানে ডিইউ আসে, ডিইউ আসে। ঠিক আছে, দেখো এটা বুঝো কিনা, এটা তো সমীকরণ নম্বর 1 দিলাম, যেহেতু আমার এখানে আয়তনে কোনো পরিবর্তন হয় না। তাহলে এবার দেখো এটা 1 নং সমীকরণ, ডিকিউ ইকুয়াল টু ডিইউ আছে। আবার আমরা ডিকিউর ক্ষেত্রে বা ডিকিউ ভি যেটা ছিল মানে স্থির আয়তনের ক্ষেত্রে আমরা কিন্তু জানতাম ডিকিউ ভি বা তুমি বলতো এনসিভিডিটি ছিল আর কি তোমার। তাহলে 1 মোল যদি নিয়ে চিন্তা করি, ডিকিউ ইকুয়াল টু কি সিভিডিটি, সিভিডিটির সমীকরণ নম্বর 2 দিলাম। ঠিক আছে, এখন দেখো আমার ওই 1 নং সমীকরণ ছিল হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ, তাহলে আমার এখানে কিন্তু তোমার ডিউটা অন্তঃশক্তি পরিবর্তন ডিউ চলে আসতেছে কত মানে সিভিডিটি। ঠিক আছে, সিভিডিটি এটা 3 নম্বর সমীকরণ, কারণ আমি 1 ও 2 নং হতে মানে এটাও ডিকিউ আবার এটাও ডিকিউ আর কি। তাহলে আর আমি কিন্তু ম্যাথ করার ক্ষেত্রেও দেখাইছিলাম যে ডিউর মানটা সবসময় সিভিডিটি হয় আর কি। ঠিক আছে, মানে অন্তঃশক্তি পরিবর্তন আর কি। সো এখন দেখো যে জিনিসটা সেটা হচ্ছে, আমি তো বলছি যে এখানে আমি যতটুকু গতিশক্তি বাড়াইছে মানে এরকম আর কি বিষয়টা। ধরো আগে তোমার E1 ছিল, মানে E1 ছিল তোমার 100 জুল, পরবর্তীতে আমি কি করছি একটা ওকে তাপ দিয়ে ওরে কি করছি একটা আলাদা গতিশক্তি দিছি। ঠিক আছে, সো ধরো ওরে আমি কি করছি 200 জুল দিছি আর কি। ঠিক আছে, সো E2 ইকুয়াল টু আমার কি দাঁড়ায় ধরো 200 জুল আর কি, মানে ওরে আমি ধরো ডি ইকুয়াল টু কি ডি ইকুয়াল টু, সো টোটাল কিন্তু হয়ে যাবে কত, আর যদি যেহেতু আমি আর 200 জুল দিছি তাহলে টোটাল হয়ে যাবে 300 জুল। ঠিক আছে, সো 300 জুল যদি হয়ে যায় তাহলে আমার কতটুকু পরিবর্তন হয় দেখো, বা ইকে এটা না ইকে ধরো ইকে ইকুয়াল টু আমি দিছি হচ্ছে 200। ঠিক আছে, 200 জুল, তাহলে দেখো 200 জুল যেহেতু দিছি তার মানে টোটাল আগে ছিল 100, পরে হয়ে গেছে কত 300। তাহলে এখানে ডিইটা কত হবে, এই 2 মাইনাস E1 কত আসে 300 মাইনাস 200, 300 মাইনাস 100 মানে 200। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার পরিবর্তন হয়েছে। সো এই পরিবর্তনটা আমার কি করবে, ধরো সেমভাবে ওইখানেও বলতে পারো যে আমার E1 ছিল কত 100, আমি কি করছি ওর 200 দিছি, মানে ডিটা আর কি কত 200 দিছি, ইকে 200 দেওয়ার পরে কত U2 হয়ে গেছে কত 300 হয়ে গেছে।
300 হয়ে গেল, তাহলে ডিইউ কত হয়েছে, ইউ টু মাইনাস ইউ মানে 300 মাইনাস 100 মানে 200। তা দেখো ও 200 ও 200, ডিইউ 200 ডিইউ 200, ঠিক আছে, ডিইউ 200 ডিইউ 200, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে যাই হোক, এখানে দেখো এখন কি দাঁড়ায়, তার মানে আমি এখানে বলতে পারবো যে এখানে ই ইজ নট ইকুয়াল টু ইউ, কারণ আমি ইউ কত জানি না, পরমাণু শক্তি কত জানি না। আমি ইউ ওয়ান ইউ টু হয়তো মেজার করতে পারি, কিন্তু ইউ কত জানি না আর কি, মানে এটা ধরে নিয়েছি আর কি, ঠিক আছে, যে এতটুকু বাড়ছে। তাহলে কিন্তু এটা সমান ডিই ইকুয়াল টু ডিইউ, এটা কিন্তু সমান, কারণ এটাও দেখো 200 এটাও 200 আর কি, মানে আমি এতটা দিছিলাম আর কি, মানে 200 জুল আর দিছিলাম, এই যে কি করে 200, যার ফলে পরমাণু শক্তি বৃদ্ধি হয়েছে 200 জুল আর কি, ঠিক আছে। সো এই আর কি। তাহলে আবার আমরা কি জানি দেখো, আর ডিইউ কিন্তু তুমি অলরেডি জানো। আবার আমরা জানি যে 1 মোল গ্যাসের জন্য 1 মোল গ্যাসের জন্য ই ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 3/2 তোমার RT, ঠিক আছে। সো এটাকে আমি কি করি, একটু ডিফারেন্সিয়েশন করে দিই। ডিফারেন্সিয়েশন করে আমরা কিন্তু সিপির মান বের করতেছি। সিপির মান যদি বের করতে পারো, তাহলে তুমি ওখান থেকে কিন্তু গামার মানটা ইজিলি বের করতে পারবা। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডিই ইকুয়াল টু, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে 3/2 আর ডিটি। আমরা ডিফারেন্সিয়েশনগুলো মানে করা শিখছিলাম। এটা ধরো এটাকে যদি দেই 3 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর সমীকরণ, কারণ অনেকগুলো চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করা শিখছিলাম আর কি, ঠিক আছে। সো এখন দেখো এটাও ডিই, এটাও কিন্তু ডিই, ঠিক আছে, দুইটাই কিন্তু ডিই, এটাও ডিই এটাও ডিই, ঠিক আছে, কারণ আমরা একটু আগে দেখছি। তাকে 3 নং না দিয়ে এটা 3 নং দিলে, তাহলে তুমি এইটা দেখো, এটা ডিইউ আর এখানে হচ্ছে আমার ডি এর মানটা বের হয়েছে। তাহলে তুমি বলতে পারো যে, সুতরাং এখানে বলতে পারবো হচ্ছে তোমার, আমরা শর্ত অনুসারে কি জানি, তোমার শর্ত অনুসারে ডিইউটা মানে অন্তঃস্থিতির পরিবর্তন হবে ডিই, এটা তো বুঝতে পারছো দেখো, কারণ আমরা অন্তঃস্থ শক্তি কতটুকু বাড়ছে কতটুকু পরিবর্তন হয়েছে, ওইটা কিন্তু আমার গতিশক্তি আর কি যতটুকু বাড়ছে অতটুকুই আর কি, ঠিক আছে। শর্ত মতে আমার হচ্ছে ডি ইকুয়াল টু ডিই আর কি, ঠিক আছে। সো দেখো আমার ডিইউ ছিল কত, সিভিডিটি, এটাকে লিখতে পারো সিভিডিটি ইকুয়াল টু ডিইটা আমি পাইছি এখানে 3/2 আর ডিটি, ডি এর মানটা এখানে পাইছি। তাহলে দেখো এখানে কিন্তু ডিটি কাটা চলে যায়, ডিটি কাটা দাও, তাহলে সিভি ইকুয়াল টু কত থাকে 3/2 আর, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিভির মান, মানে তোমার এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিভির মানটা এটা পাইছি। তাহলে এখানে দেখো কি আসে, সিভি ইকুয়াল টু, আমি কিন্তু মানগুলো জানি আর কি, ইন্টু 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। সো এই মানটা যদি করো তাহলে এরকম আসবে তোমার 12.471, বা সিভি এটা ইকুইভ্যালেন্ট লিখতে পারো 12.5 জুল পার মোল পার কেলভিন। এই মানটা আসবে তোমার এক পারমাণবিক গ্যাসের জন্য সিভির মানটা এইটা আসে। দেখো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু একদমই সহজ ছিল, কঠিন না একদমই। আমি জাস্ট কী করছি, অন্তঃশক্তির পরিবর্তনটা যার কারণে হয়েছে, মানে ডি এর কারণে হয়েছে, গতিশক্তির পরিবর্তনের কারণে। সো আমরা আর কি ওই অনুযায়ী আগাইছি এখানে, ঠিক আছে, কীভাবে আর কি সিপি আর গামার মান বের করে সেটাই আর কি দেখতেছি এখানে, দেখো একটু বুঝো কিনা। এবার আমরা লাস্ট ক্লাসের আগে ক্লাসে একটা জিনিস প্রমাণ করছিলাম, ওটা ছিল হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, বা এরকম ছিল সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, ঠিক আছে, এরকম ছিল আর কি।
সো এখন দেখো সিবির মান আমি কত পাইছি, 3/2 আর প্লাস আর, ঠিক আছে, বা এটাকে বলা হয়েছে তুমি এরকম আসবে 5/2 আর, 5/2 আর। তাহলে এই মানটা যদি বের করো তোমার আসবে হচ্ছে 20.785 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। সো এটা সিপি এক্সাক্ট মান ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে 12.8 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এখন দেখো তুমি সিপিও জানো, সিপিও জানো, তাহলে গামার মান বের করবো। গামা ইকুয়াল টু আমি বলছি সিপি ডিভাইড বাই সিবি। তাহলে যদি এরকম করো ওপরের মানটা বসাও 5/2, এটা হলো কত 5/2 আর, আর এখানে হচ্ছে 3/2 আর, তাহলে আর আর কাটা যায়, 2 যাবে, তাহলে এই আর আর কাটা 2 কাটা, তাহলে কত থাকে 5/3, 5/3। তাহলে 5/3কে যদি তুমি দশমিকে নিয়ে আসো তাহলে এটা আসবে 1.666, বা গামার মানটা আছে 1.67। দেখো বুঝো কিনা, এটা হচ্ছে এক পারমাণবিক গ্যাস, বা তুমি বলতে পারো যে এক পারমাণবিক গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের জন্য আমার গামার মান আমি একদম মুখস্থ লিখে দিয়েছিলাম। এই যে দেখো 1.67 এটাই আসছে, এই যে 1.67 আসছে, ঠিক আছে। সো এটা ছিল এক পারমাণবিক গ্যাসের জন্য। এখন দ্বিপারমাণবিক গ্যাসের জন্য তোমরা নিজেই বের করতে পারবে, তারপর আমি একটু করে দিতেছি। সেম জিনিস আর কি, তেমন কোনো পার্থক্য নাই। দ্বিপারমাণবিক গ্যাসের জন্য সিপি সিভি আর সিপি গামার মান আর কি, ঠিক আছে। এটা সেমভাবে আর কি, ধরো আমি এই সিলিন্ডার নিলাম, তারপরে এখানে পিস্টন আছে, স্থির আয়তনে করবো অবশ্যই, যাতে কোনো ঝামেলা না হয়, সহজে বের করতে পারি। এখানে ধরো আমার কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে 1 মোল পরিমাণ, এটা ধরো 1 মোল হাইড্রোজেন গ্যাস আছে। সো আমি কী করলাম, বাইরে থেকে তাপ দিলাম ডিকিউ, যার ফলে ওর ডিইউ পরিমাণ কি করবে, অন্তঃশক্তি বৃদ্ধি বেড়ে যাবে। সো আমরা এখানে কি বলতে পারি যে এখানে ডিবিটা 0, স্থির আয়তন যেহেতু ডিবিটা 0, তার মানে এখানে কোনো কাজ হবে না, আয়তন বাড়ে নাই। তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে অন্তঃশক্তির পরিমাণ ইকুয়াল টু ছিল সিভিডিটি, ঠিক আছে। মানে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো, দেখো এত মশা লাগতেছে। এখন যে বিষয়টা এখানে বোঝা দরকার আর কি, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমার কিন্তু তোমার ডিগ্রি অফ ফ্রিডম বা এফ এর মানটা ছিল 5, ঠিক আছে। কারণ দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমি বলছি ওখানে রৈখিকের জন্য 3টা থাকে, কণিকের জন্য 2টা থাকে, মানে স্বাধীনতার মাত্রা, তার মানে টোটাল 5টা। আর প্রতিটা স্বাধীনতার মাত্রায় আমরা জানি কি তোমার শক্তি কি হয়, মানে শক্তির পরিমাণ কতটুকু, হাফ কেটি করে আর কি, ঠিক আছে। সো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমি জানি হচ্ছে এফ ইকুয়াল টু কত 5, ঠিক আছে। তাহলে একটি স্বাধীনতার মাত্রায় আমি জানি, একটি স্বাধীনতার মাত্রায় শক্তির পরিমাণ কত, শক্তির পরিমাণ হচ্ছে আমার হাফ কেটি। তাহলে 5টি স্বাধীনতার মাত্রা হবে কত, 5/2 কেটি, ঠিক আছে, 5/2 কেটি। দেখো একদম ইজি, কারণ অড হচ্ছে 3টা হচ্ছে রৈখিকের জন্য আর 2টা হচ্ছে কৌণিকের জন্য, টোটাল স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য মোট শক্তি যেটা হচ্ছে 5/2 কেটি, কারণ একটা মানে 5টা অক্ষর যদি থাকে তাহলে কি এক অক্ষ বরাবর হাফ কেটি করে যাইতেছে, তার মানে টোটাল অক্ষগুলো যোগ করে যদি আমি মোট শক্তিটা আনি তাহলে আসে 5/2 কেটি আর কি, ঠিক আছে। সো তুমি দ্বিপারমাণবিক গ্যাসের জন্য বলতে পারবা, সুতরাং দ্বিপারমাণবিক গ্যাসের জন্য মানে কি বলতে পারো যে একটা পরমাণুর মোট শক্তি আর কি, বা একটি অণুর গ্যাসের জন্য একটি অণুর মোট শক্তি বা গতিশক্তি বলতে পারো, বা মোট শক্তি বা গড় গতিশক্তি বলে দিই, গড় গতিশক্তি ই বার কিন্তু বলতে পারো যে 5/2 কেটি, ঠিক আছে। ওইখানে কিন্তু তোমার এক পারমাণুর জন্য ছিল 3/2 কেটি, এখানে আছে 5/2 কেটি, ঠিক আছে। সো 1 মোলের জন্য, সুতরাং যদি 1 মোল হিসাব করো বা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে করো তাহলে এটা কি আসবে, ই ইকুয়াল টু তুমি
বলতে পারো হচ্ছে তোমার 1 মোলের জন্য 3/5/2 RT, ঠিক আছে, 5/2 RT। আচ্ছা গেল। তাহলে 1 মোলের জন্য যেটা ছিল এটাকে আমরা কি করি, একটু ডিফারেন্সিয়েশন করে দিই। এটা 1 মোলের জন্য একটু ডিফারেন্সিয়েশন করে দিই, কারণ আমরা 1 মোল হাইড্রোজেন নিচ্ছি। এখানে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, তোমার এখানে আসবে হচ্ছে DE = 5/2 RDT, ঠিক আছে। এটা দিলাম 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি 1 মোলের জন্য যেটা নিয়েছি আর কি। সো এখন দেখো, আমরা তো জানি যে এই ডিইটাই কি করছে, ডিউটা বাড়াইছে, মানে ডিউ যে গতিশক্তির পরিবর্তন হয়েছে ওই পরিবর্তনটাই কি আমার অন্তঃশক্তি পরিবর্তন করছে। সুতরাং শর্ত মতে আমরা জানি, শর্ত মতে ডিইউ ইকুয়াল টু ডিই, ঠিক আছে। এখন দেখো আমি সব মানে জানি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো। আর এখানে কেন আর কি তুমি এটারে মানে পাঁচ পাঁচ মানে 5/2 RT হলো এটা বুঝতে, বা 5/2 KT হলো একটা অণু, ঠিক আছে। কারণ এখানে কিন্তু বাইরে থেকে তাপ দিলে শুধু রৈখিক গতিশক্তি বাড়বে না, সাথে সাথে কণিক গতিশক্তিও বাড়বে আর কি। যেমন রৈখিক আর কণিকটা কাউন্ট করে আমার এরকম আছে, মানে একটা অণুর গড় গতিশক্তি এরকম আছে। তাহলে 1 মোলের জন্য আছে 5/2 RT, ঠিক আছে। আর ওই 1 পারমাণবিক ক্ষেত্রে শুধুমাত্র রৈখিক গতিশক্তিটা বাড়ছিল আর কি। সো এখানে রৈখিক কণিক দুইটাকে মেজার করছে, যার কারণে এখানে 5/2 RT আসছে বা 5/2 KT আসছে আর কি, ঠিক আছে। সো রৈখিক এবং তোমার রৈখিক আর কৌণিক দুইটা গতিশক্তির পরিবর্তন আমার কি করছে, অন্তঃশক্তিকে বাড়াইছে, বা দুইটা গতিশক্তির বৃদ্ধি আমার অন্তঃশক্তি বাড়াইছে। সো এটাই আমি এখানে লিখছি, দেখো। তাহলে এখানে আমি যদি মানগুলো বসাই দিই আর কিছু করা লাগবে না। যেমন এটা হচ্ছে সিভিডিটি ছিল, আর এখানে হচ্ছে আমি পাইছি 5/2 RDT। তাহলে এখানে ডিটি কাটা আবার আগের মতোই, তাহলে সিভি = 5/2 R, ঠিক আছে। 5/2 আর এটা মানটা তুমি বের করো, সিভি মানটা আসবে এরকম, তোমার মানে ইকুইভ্যালেন্ট মান আর কি 20.8 জুল পার মোল ক্যালোরি। এখন দেখো একটা জিনিস মনে রাখার বিষয়, আর সিভির মানটা যেটা আসছে, মানে দ্বিপারমাণবিক গ্যাসের সিভির মান যেটা, 1 পারমাণবিক গ্যাসের সিপির মান কিন্তু সেম 20.8 আসছে। তার মানে এই দেখো, এটা আমি যে বের করছিলাম সিপির মান, এখানে সিপির মানটা সেম আসছে আর কি, ঠিক আছে। দেখো, আর দেখো 1 পারমাণবিক গ্যাসের সিপির মান, দ্বিপারমাণবিক গ্যাসের সিপির মানটা সমান আর কি, ঠিক আছে। এখন আমরা কি করব, যে যেহেতু সিপির মান জানি, তাহলে সিপির মান বের করার কোনো ঘটনাই না। যেমন সুতরাং সিপিটা বলতে পারো, সিপি গোলটা আমরা জানি সিভি প্লাস আর। সো এই মানটা আসবে হচ্ছে তোমার 5/2 আর প্লাস আর। তাহলে কত আসে, 7/2 আর। এই মানটা যদি বের করে, এটা আসবে প্রায় হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 29.099 জুল পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন। দেখো সিপির মান এটা আসবে, তার মানে সিপির মান বের করলে তুমি গামার মান বের করে দেবো, কারণ গামা = CP/CV। এখন দেখো একটা জিনিস বোঝার ব্যাপার, আমরা অনেক কষ্ট করে প্রমাণ করেছিলাম যে সিপি ইজ গ্রেটার দ্যান সিপি। দেখো এখানে কিন্তু সিপির মানটা আছে 29 আর সিপির মান আছে 20, অবশ্যই বেশি। আবার 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে দেখো যে সিপির মানটা আসছে কত, 12.5 আর সিপির মান আছে 20.8, অবশ্যই সিপির মানটা বড়, ঠিক আছে। সো এটা দ্বারা এটা ভাগ করলে এরকম আসবে, দেখো কত আসে। এখানে ভাগ করলে দিলে হচ্ছে CP/CV, এখানে সিপির মান পাইছে 7/2 আর হচ্ছে 5/2 আর, তার মানে আর কাটা 2 কাটা, তাহলে থাকে হচ্ছে 7/5 থাকে, বা গামা = 7/5। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো আসবে হচ্ছে 1.4। তার মানে দ্বিপারমাণবিক গঠন আমরা 1.41 বলছিলাম, বা বলছিলাম হচ্ছে এই যে দেখো 1.4 বা 1.41 আর কি, ঠিক আছে। হয়ে গেল। এখন তুমি 3 পারমাণবিক গ্যাসের জন্য যদি বের করতে চাও, সেম
তিন পারমাণবিক গ্যাসের জন্য বের করতে চাইলে তিন বা বহু, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, বহু পারমাণবিক গ্যাসের জন্য যদি বের করতে চাও সিপিসি মান সেমভাবে আমি ডিভি ইকুয়াল টু 0 মানে স্থির আয়তনে কাজ করতেছি। সো এখানে আমি কি করব, এই সিলিন্ডার নিলাম, মশা লাগতেছে প্রচুর। সো এখানে ধরো আমি কার্বন ডাইঅক্সাইড আছে, যেহেতু এটা তোমার তিন পারমাণবিক আর কি। সো এটা তুমি কি বলে 1 মোল নিলাম। 1 মোল নেওয়ার ফলে এখানে আমি কী করছি, ডিগ্রি পরিমাণ তাপ দিছি, যার ফলে কী করছে ওর তোমার গতিশক্তিটা বাড়বে। গতিশক্তির বৃদ্ধি হচ্ছে অন্তঃস্থ শক্তির বৃদ্ধি, ঠিক আছে, বা এখানে আমি ডিই পরিমাণ গতিশক্তি বাড়াইছি, যার ফলে অন্তঃশক্তি বাড়ছে হচ্ছে তোমার ডি পরিমাণ আর কি, ঠিক আছে। তো এখানে প্রবলেম হচ্ছে আমি এফ ইকুয়াল টু এফটা কিন্তু চেঞ্জ হয়, স্বাধীনতার মাত্রাটা চেঞ্জ হয় আর কি, ঠিক আছে। হ্যাঁ, কারণ কখনো দেখা যায় যে 6 কখনো 7 হয়, মানে চলরাশি সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে। 6টা হলে এফ ইকুয়াল টু 6, 7টা হলে এফ ইকুয়াল টু 7 আর কি, ঠিক আছে। সো আমরা ধরে নিলাম আর কি এফ ইকুয়াল টু 6, ঠিক আছে, মানে রৈখিকের জন্য 3টা আর কৌণিকের জন্য 3টা। তার মানে কি এখানে যদি তুমি গতিশক্তি মানে তাপ দাও, তাহলে রৈখিক গতিশক্তি বাড়বে, কৌণিক গতিশক্তি বাড়বে, ঠিক আছে। তার মানে টোটাল গতিশক্তিটাই আমার কি করতেছে, অন্তঃশক্তিকে বাড়াতেছে। সো আমরা সুতরাং আমরা যে জিনিসটা জানি ডি ইকুয়াল টু সিভি ডিটি জানি আগে থেকেই, এটা ধরো সমীকরণ নম্বর 1। তারপর তুমি কি করলা, আরও কিছু জানো তুমি, যেমন আমরা এফ ইকুয়াল টু যদি 6 ধরে নেই, তাহলে আমরা জানি যে একটা তোমার একটি স্বাধীনতার মাত্রায় আমার শক্তি মানে শক্তি কতটুকু, শক্তি ইকুয়াল টু হাফ কেটি। তাহলে সুতরাং 6টির ক্ষেত্রে কি হবে, 6টির ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই 3 বা বহু পারমাণবিক বা 3 পারমাণবিক জন্য ধরে নিলাম আর কি, যেহেতু কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে 6/2 কেটি আসে, বা এখানে 3 কেটি, ঠিক আছে। তাহলে মোট শক্তি ওর এখানে কি মানে 3 পারমাণবিক যেই তোমার গ্যাসটা আছে ওর কি একটি অণুর তোমার মোট শক্তি আসে হচ্ছে 3 কেটি আর কি। সুতরাং একটি অণুর গড় গতিশক্তি তোমার ই বার ইকুয়াল টু 3 কেটি, ঠিক আছে। মানে এই 3 কেটিটাই আমার 6টা ভাগে ভাগ হয়ে গেছে, 6 অক্ষ বরাবর চলে গেছে বা 6 অক্ষ বরাবর চলে গেছে, যার কারণে সবগুলো অক্ষর শক্তিটা যোগ করলে আমি 3 কেটি পাই আর কি, ঠিক আছে। সো এক মোলের জন্য, সুতরাং 1 মোল 1 মোলের জন্য কি হবে, সেম জিনিস আর কি, ইকুয়াল টু এটা ছিল 3 কেটি, এখানে 3 আরটি, ঠিক আছে। সো এটাকে ডিফারেন্সিয়েশন করে দাও, ডি ইকুয়াল টু কত আসে 3 আর ডিটি, ঠিক আছে। সো শর্ত সাপেক্ষে আমরা জানি ডি ইউ ইকুয়াল টু ডিই, তাহলে এখানে হচ্ছে সিভিডিটি ইকুয়াল টু এখানে হচ্ছে কত 3 আর ডিটি, ডিটি কাটা, তাহলে সিভি ইকুয়াল টু কত আসে 3 আর, ঠিক আছে। সো সিভির মানটা আসবে হচ্ছে সিভি, এটা যদি তুমি বের করো তাহলে 20.94 আসবে জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে সিভি মান। সিপি ইকুয়াল টু কি সিবি প্লাস আর, মানটা বের করো, মশা লাগতেছে। তাহলে এটা হচ্ছে 3 আর ছিল, টি আর প্লাস আর, টোটাল 4 আর, 4 আর এর মান বের করলে আসবে হচ্ছে 33.25 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এখন আমি যদি গামার মানটা বের করি, গামা ইকুয়াল টু সিপি বাই সিভি, তাহলে এখানে ছিল হচ্ছে সিপি ছিল 4 আর, এটা ছিল 3 আর, আর কাটা 4/3, 4/3 মান আসে 1.3333, তাহলে 1.4 ধরতে পারো তুমি, ঠিক আছে, 1.4, ঠিক আছে, ধরে নিলাম 1.4 আর কি। সো এই ছিল হচ্ছে তোমার গামার মান। আমি বলছিলাম যে তোমার কি বলে যে 3 বা বহু পারমাণবিক ক্ষেত্রে আমার গামার মানটা 1.4 যদি আমি 6 ধরে করি আর কি, মানে এফ ইকুয়াল স্বাধীনতা মাত্রা যদি 6 ধরে করি, যেহেতু এখানে তোমার আমার কি বলে মানে রৈখিক আর কৌণিক দুইটাই আছে। সো তিনটা ঘরে ধরে নিয়েছি। এখন দেখো, যেহেতু এই পর্যন্ত তোমরা শিখে গেছো, তার মানে তোমরা বিভিন্ন পারমাণবিক তোমার গ্যাসের জন্য আর কি করতে পারবা,
গামার মান, সিভির মান, সিভি মান বের করতে পারবা। সেম প্রসেস আর কি, কোনো আলাদা প্রসেস না। সো এখন তোমাকে যদি আমি বলি কার্বন ডাইঅক্সাইডেরটা কি, এখন যেটা বললাম যে কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা কিন্তু এইভাবে বের করছি আর কি, ঠিক আছে। এটা কিন্তু অনেক বড় প্রসেস মনে হইতেছে তোমার কাছে, ঠিক আছে। এখন আমি যদি একটু ছোট করে বের করি, কারণ আমরা মানে প্রশ্নে আমরা এইভাবে অ্যান্সার করি না, আমি তোমাদের বোঝানোর জন্য এত বড় করে দেখাইছি। এখন যদি কার্বন ডাইঅক্সাইড এর জন্য আর কি একটু ডিফারেন্টভাবে দেখায়, যদি প্রশ্নে কীভাবে অ্যান্সার করবা ছোট করে, কারণ এত সময় আমাদের নষ্ট করার সুযোগ নেই আর কি, ঠিক আছে। সো আমরা কিন্তু সিপি দিয়ে দুইটা রাশিমালা জানতাম আর কি, ঠিক আছে। সো ওই রাশিমালা নিয়ে আর কি কাজ করব। সো দেখো এখানে আমরা জানি হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু জানতাম আর, এটা সমীকরণ নম্বর 1। আর সিপি ডিভাইড বাই সিভি ইকুয়াল টু হচ্ছে গামা, এটা সমীকরণ নম্বর 2, ঠিক আছে। এখন দেখো এখানে সিপি আছে, এখানে সিপি আছে, কিন্তু আনউন আছে দুইটা আর কি, আমার দুইটা সমীকরণ আছে, তার মানে আমি কিন্তু আর এর মানটা জানি অলরেডি আর কি, ঠিক আছে। সো মানে যদি তোমাকে কোনো একটা মানে এক পারমাণবিক হোক, দ্বি পারমাণবিক, তিন পারমাণবিক বা বহু পারমাণবিক জন্য হোক, কোনো সমস্যা নেই, শুধু গামার মানটা চেঞ্জ হবে। আর সূত্র কিন্তু সব আগের মতোই আর কি, ঠিক আছে। শুধু তুমি গামার মানটা মুখস্থ রাখবা, তাইলে দেখবা মানে কোনো ব্যাপার না বের করা আর কি, ঠিক আছে। সো যদি তোমার কার্বন ডাইঅক্সাইডের কথা না বলে তোমার হাইড্রোজেনের কথা বলো, H2 কথা বললো, সেই ক্ষেত্রেও সেম রাশিমালা আর কি, মানে শুধুমাত্র গামার মানটা চেঞ্জ হবে, বাকি এই দুইটা সূত্র সেম রাখবা। বা হিলিয়ামের কথা বললো, সেই ক্ষেত্রেও শুধু গামার মানটা, কারণ এক পারমাণুর জন্য আমরা গামার মান পাইতেছি একটা, দ্বি পারমাণুর জন্য গামার মান আরেকটা, তিন পারমাণুর জন্য গামার মান আরেকটা আর কি। গামার মানগুলো একটু মুখস্থ রাখবা, তাইলে এক পারমাণুর জন্য কত, দ্বি পারমাণুর জন্য কত, তিন পারমাণবিক গ্যাসের জন্য কত আলে আর কি, ঠিক আছে। সো আমরা কার্বন ডাইঅক্সাইডের জন্য ধরো এরকম আর কি জানি যে কার্বন ডাইঅক্সাইড যেটা বের করতে, যদি বের করতে বলে কার্বন ডাইঅক্সাইড, সে শর্টকাট কীভাবে বের করবো। সুতরাং কার্বন ডাইঅক্সাইডের জন্য মানে সিপির মানটা আর কি কীভাবে বের করতে বলে, যদি তোমার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখো আমি, সুতরাং আমি জানি সিপি ডিভাইড সিভি ইকুয়াল টু গামা, ঠিক আছে। এখন কার্বন ডাইঅক্সাইডের জন্য গামার মানটা কিন্তু আমি 1.33, ঠিক আছে, বা এটাকে বলা হয় 1.33 দিয়ে লিখে দিলাম সরাসরি। তাহলে সিপি ইকুয়াল টু কী দাঁড়াইলো তোমার 1.33 ইন্টু সিপি, ঠিক আছে। এটা ধরো আমার সমীকরণ নম্বর 3, ঠিক আছে। এখন দেখো আমার এই সমীকরণ অনুসারে কি জানি আমি, 1 আর 3 হতে, 1 ও 3 হতে মানে জাস্ট সিপি মানটা আর কি বের করে ফেলতে পারবো আর কি। যদি শুধু সিপি মান বের করতে তাহলে এইভাবে করবো, আর যদি তিনটার মান বের করতে পারো সিপি আর গামা, তাহলে কিন্তু তোমার ওই বড় প্রসেস যাইতেই হবে। সো শর্টকাটের জন্য আমরা এটা শিখে নিতেছি। এখন এই দুইটা সমীকরণতে আমরা কি লিখতে পারি দেখো, সিপির মানটা অলরেডি এখান থেকে বের করে ফেলেছি, তাহলে দেখো কি আসে 1.33 সিভি, মানে সিপির মানটা বসালাম মাইনাস সিভি ইকুয়াল টু আর আসে, আর এর মানটা জানি 8.314, ঠিক আছে। তাহলে এখানে কি করলাম যে যদি এর থেকে এত বাদ দেই, তাহলে এত সিবি থেকে এত সিবি বাদ দিলে কত হয় 0.33, মানে 1 বাদ দিছি আর কি, সিবি ইকুয়াল টু 8.314। তাহলে সিভি ইকুয়াল টু আসে, তুমি যদি 8.314কে এটা দ্বারা ভাগ করে দাও 0.33, তাহলে এটা আসবে হচ্ছে মান সিভি ইকুয়াল টু 25.19 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। দেখো এটা আবার মানে 100 তো দেওয়া সব অঙ্ক শেষ। আবার 2 নম্বর আমরা জানতাম কি, যে মানে 2 নম্বর সমীকরণ আমরা জানতাম কি জানতাম, সিপি, যেহেতু আমার সিবি মান বের হয়ে গেছে, তাহলে আমরা জানতাম সিপি ইকুয়াল টু সিবি প্লাস আর, এটা কিন্তু আমরা আগে থেকে জানতাম, বা এই সমীকরণ থেকে তুমি বলতে পারো। তাহলে আমার সিপির মানটা কত আসবে, সিবির মান আমি পাচ্ছি কত 25.19 প্লাস হচ্ছে তোমার এটা হচ্ছে 8.314, তাহলে টোটাল আমার এখানে এটা যদি যোগ করে আসে 33.55 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিপির মান। তাহলে আমার সিপির মান তুমি শর্টকাটে বের করতে পারো, ঠিক আছে। তবে এক্ষেত্রে মুখস্থ রাখতে হবে গামার মানটা হচ্ছে তোমার 1.33, যদি হাইড্রোজেনের মান বের করতে বলে, হাইড্রোজেনের সিপি, তাহলে ওইখান থেকে ওই মানটা মনে রাখবে, বা এক পারমাণবিক যদি বের করে তাহলে ওইখান থেকে 1. তোমার কি বলে এটা মানটা কত ছিল, এই যে মানে 1.67 আর কি। মানে মেন কথা হচ্ছে যদি
এক পারমের জন্য বের করতে বলে এটা মাথায় রাখবা, তারপরে ওই দুইটা সমীকরণ নিয়ে কাজ করো, মানে সিপি মানে সিভি ইকাল টু আর, আর সিপি বাই সিভি ইকাল টু হচ্ছে গামা, গামার মানটা মুখস্থ রাখবা, দ্বিপারমিক হচ্ছে 1.4 বা 1.41, আর এটা হচ্ছে 1.33 আর কি, ঠিক আছে। গামার মান একটু মাথায় রাখলে তুমি যেই মানে কি বলে মূল ওই দেখ আর যে ইয়ে দেখ তুমি কী করতে পারবা, এটা মানে মাথায় রাখতে পারবা আর কি, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে তোমার সিপি নিয়ে আর কি, আর গামা নিয়ে মেন কথা আর কি। আর যদি তোমার সিপি আর গামা তিনটা একসাথে বের করতে যায় তাহলে আগের যে মেথডগুলো দেখাইছি ওই মেথডগুলো আর কি তোমার কি বলে ওই মেথডে আর কি যাবা, ঠিক আছে। সো কঠিন ছিল না, আবার সহজও ছিল না, মোটামুটি আর কি, তোমরা বুঝতে পারলে একদম সহজ, কঠিনের কিছু নাই। সো এই পর্যন্ত থাক, এই ক্লাসটা অনেক বড় ক্লাস হয়ে গেছে মনে হয়। আমি যেহেতু আমার গাম্মা সম্বন্ধে আইডিয়া চলে এসেছে, সিপি সম্বন্ধে সম্পূর্ণ আইডিয়া চলে এসেছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া কাজের সমীকরণ বের করতে পারবো। আবার রুদ্ধতাপ প্রক্রিয়ায় কেন আর কি মানে রুদ্ধতাপ রেখা কেন গামা গুণ খাড়া সমষ্ণ রেখা থেকে এটাও দেখবো, আরও কিছু টুকটাক জিনিস দেখবো আর কি, ঠিক আছে। আজকে এই বন্ধুই থাক।